ফ্রাইডে দ্য 30 বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার, নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সবকিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য 13 সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি এই দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য 13 অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন, বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটি সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলে। ফ্রাইডে দ্য 13 তো একটা হরর ফিল্ম, ওই যে জেসন, ওই জেসনের মুভিটা, তাই না? Friday the 13th, I don't know. আমি আসলে হিস্ট্রিটা জানি না, বাট আমি জাস্ট জানি যে Friday the 13th মানে কোন একটা কুফা আছে ডেফিনেটলি। সো ইয়া, ফ্রাইডে তো 13, এটা আবার কি? নর্মালি ফ্রাইডে আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে। কিন্তু যখন 13th এটার সাথে অ্যাড হয়, 13th ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে। স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে, আর 13 ইজ ভেরি আনলাকি নাম্বার। সো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক। ফ্রাইডে দ্য 13 তো ব্ল্যাক ফ্রাইডে না, এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ বেসিক্যালি when Jesus was crucified. জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানেই দিনটিকে দায়ী করা। The history. এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কিভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে, তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকে এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমেই আসে যীশু খ্রিস্টের লাস্ট সাপারের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানে। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13 অক্টোবর 1307 শত নাইট টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ দি ফোর্থ দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাইবা বাড়ায়নি। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13 বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস্কেভিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে ও মাই গড নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো, একটা ভয়, ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দা ভিঞ্চি কোডে, বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড, দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি অ্যাকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13 সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশন গুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত টমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13 কারণে এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন
অসৎ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয় রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা। Flip side of Friday the 13th. 1993-তে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায়, তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনাও নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণেই অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকেন, ড্রাইভ করলেও সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকে মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 months of the year, 12 hours of the clock day, the 12 deities of Olympus, 12 tribes of Israel, 12 apostles of Jesus, 12 signs of the zodiac, the 12 years of the Buddhist cycle. অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেস এর উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেটে দেখতে চাই না। 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইটালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ করে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th-কে। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th-ই হচ্ছে অশুভ। দিনটির উপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ার এর প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয়ের কিছু নাই। অনেক ধর্মে, অনেক দেশে 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6 প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের এমটিভি ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th-এ আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতো। I was born on the 13th, I turned 13 on Friday the 13th. My first album went solo in 13 weeks. My first #1 song had a 13-second intro. কি করা যাবে, কি করা যাবে না? ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন। আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন। কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকেই ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন। ঘরের ভেতরে ছাতা, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন। সারপ্রাইজ, চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ। আর কেউ নয়, স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন, দি ইনকনসিস্টেন্ট মুন, that monthly changes in her circle orb, lest that thy love prove likewise variable. বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা? বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা। অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে এই দিনে। অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়। আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই। যেমন ধরুন, ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলোসা ইলিশা বলেন, মানে যেটা হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শোন উঠতে চান সেই পাশ দিয়ে। বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক। এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন? ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কারাচ্ছন্ন? সত্যিই তাই। ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটি একটি ফোবিয়া। যাই ভাবেন না কেন, পরামর্শ একটাই, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এইসবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।
ওয়েল, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, এবং এটাকে আপনি কিভাবে নিবেন, কিভাবে দেখবেন, কিভাবে ভাববেন, কিভাবে ধরবেন, কিভাবে ছাড়বেন, এই কমপ্লিটলি এই ব্যাপারটা আপনার ওপরে। কি ভয় লাগছে নাকি আপনার কাছে মনে হচ্ছে জিনিসটা নিছকই একটা জাস্ট কথার কথা হতেই পারে? এবং বাংলাদেশে যদিও এই জিনিসটা একেবারেই মানা হয় না, কিন্তু এইখানে জিনিসটা যদি মানে আক্ষরিক অর্থেই যদি আমরা একটা জায়গায় নিয়ে এসে এটার একটা কনক্লুশন টানি, তাহলে কি হবে? কনফিউশন, কনফিউশন, কনফিউশন। রাইট, আমরা কনফিউশনটাকে বাড়তে না দিয়ে আমরা চলে যাব আমাদের অতিথির কাছে এবং তাদের ঘটনা শুনবো। আমি প্রথমেই আপনার নামটা একটু প্লিজ যদি বলতেন সবাইকে। আমার নাম মোহাম্মদ সাজিদুল ইসলাম খান। সাজিদ নামেই সবাই আমাকে চিনে। আচ্ছা, আপনি একটু প্লিজ, আমরা মনে হয় মাইক্রোফোনটা খুলে নিলে ভালো হবে। আমি সাবরিনা রৌফ। ওকে, সো আমরা কার ঘটনা আগে শুনছি দুজনের মধ্যে? আচ্ছা, ঠিক আছে, আমি স্টার্ট করি। আমার এটা নিজের জীবনের ঘটনা না, এটা আমি আমার ফার্স্ট কাজিনের কাছ থেকে শুনেছি, কিন্তু এটা একটি সত্যি ঘটনা। ওকে, এই ঘটনাটি আসলে বরিশালে। তো যেহেতু এটা আমাদের ক্লোজ রিলেটিভস দের মধ্যেই, তাই আমি আসলে ওনাদের নাম এখানে বলছি না। দরকার নেই। তো জিনিসটা হয়েছিল যে বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে একটি জায়গা আছে, ওখানে একটা দিঘি আছে। দিঘিটার নাম দুর্গাসাগর, অনেকেই হয়তো বা চিনে থাকবেন। তো ওই দিঘিটার কিন্তু একটা ইতিহাস আছে, মেবি আপনারা জানতে পারেন। সেটা হচ্ছে যে ওখানে যখন একজন রাজা ছিলেন, তো উনি ওনার রানীকে বলেছিলেন যে তুমি দেখি কতটুকুন হাঁটতে পারো, তুমি যত দূর পর্যন্ত হেঁটে ঘুরে আসতে পারবা, আমি তত বড় একটা পুকুর বানাবো, এবং এই পুকুরটা খুবই সৌভাগ্য নিয়ে আসবে মানুষের জন্য। এবং ওখান থেকে যেটা স্টার্ট হয়েছিল যে মানে ওই পুকুরটা থেকে অনেক মানুষ যদি কিছু চাইতো, তার মনের আশা পূর্ণ হয়ে যেত। এবং ওখানে ওরা যেটা উইশ করতো, ধরেন যে যদি কিছু, অনেক গরিব মানুষ আছে তাদের কাপড় থাকতো না, বা ক্রোকারিজ, আপনিও বলেছিলেন যে ক্রোকারিজ ভেসে উঠতো, কিন্তু এখানে এই জায়গাটা। হ্যাঁ, এবং এটা কিন্তু মানে এখানে একটা কন্ডিশন ছিল যে ওগুলো আপনাকে আবার ফেরত দিতে হবে, ইউজের পর ফেরত দিতে হবে। তো এরকম একজন লোক পরবর্তীতে আর ফেরত দেয়নি দেখে মানে ওইখান থেকে জিনিসটা ভেসে ওঠাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু এখনো কিন্তু ওই জায়গাটা খুবই পপুলার। হ্যাঁ, তো যাই হোক, আমার ঘটনাটা যাদেরকে নিয়ে, ওইটা একটা বিয়ের ঘটনা থেকে স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে যে বরিশাল শহরে বিয়ের পর মানে বউ নিয়ে ওই জায়গাটা থেকে যখন ক্রস করছিল, তখন ফটোশুটের জন্য এখানে একটু থামে। এবং আপনাকে বলে রাখি যে ওখানে কিন্তু মানে যেহেতু অনেক আগের এই জায়গাটা, তো সেখানে অনেক বট গাছ আছে, অনেক অন্যান্য পুরনো গাছপালা আছে, এবং ওগুলো থেকে আপনি দেখতে পাবেন যে ওই শেকড় গুলো ঝুলে থাকে না, অনেক সময় বোঝা যায়। হ্যাঁ, অনেক পুরনো বোঝা যায়। তো ওখান থেকে মানে মফস্বল এরিয়া, তো ওখানে সবাই নেমে ফটোশুট করেছে, তারপর আবার বউ নিয়ে রওনা হয়েছে। তখন সময়টা ছিল আসলে বিকেলের দিকে। হ্যাঁ, প্রায় সন্ধ্যা হবে তার মধ্যে। এক্স্যাক্টলি। তো ওনারা কাছাকাছি একটি শহরে যাচ্ছিলেন, উপজেলা। তো ওখানে যাওয়ার পর তো নতুন বউ আসলে যেটা হয় আর কি, যে সবাই খুব আগ্রহ নিয়ে দেখতে আসে, বাসা ভর্তি মানুষজন থাকে। তো এভাবে রাতটা কেটে যায়। তো সকালবেলা যখন মানে হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখে যে বউ নাই, ওই একটা স্বাভাবিক জিনিস, বাইরে যেতেই পারে। তো উনি এখন না মানে আশেপাশে রুমে যাচ্ছেন, এবং গ্রামের বাড়িগুলো যেরকম হয় যে আপনার ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে, হ্যাঁ, উঠান থাকে মাঝখানে। তো উনি এই রুম করে করে মানে ওনার ওয়াইফকে খুঁজছিলেন। তো ওনার বড় ভাবি ওনাকে জিজ্ঞেস করলেন যে তোমার বউ কোথায়? তখন উনি বললেন যে আমি তো বলতে পারি না, কারণ আমিও তো আসলে দেখি নাই ঘুম থেকে উঠে। তো ওই থেকে খোঁজ বউকে আসলে কেউ খুঁজে পাচ্ছে না। তারপর অনেকক্ষণ পর সবাই খেয়াল করলো যে ওনাদের রুমের পাশে যে ওয়াশরুমটা আছে ওটা বন্ধ। তো ওখানে ধাক্কা দিয়ে আগে জিজ্ঞেস করলো, শিওর হতে চাইলো যে উনি ওখানে আছেন কিনা। তো ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দরজাটা বন্ধ। তখন হাজবেন্ড যেটা করলেন ওনার, উনি একটা মই নিয়ে এসে ভেন্টিলেটর দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলেন যে ওখানে ওনার ওয়াইফ আছে কিনা। হ্যাঁ, তো দেখতে পেলেন যে ওনার ওয়াইফ
মাথা নিচু করে বসে আছে এবং মাথা থেকে চুল টেনে টেনে ছিটছেন। হুম হুম। এবং এগুলি সবই আসলে সত্যি ঘটনা, মানে আমার কাজিন যেভাবে আমাকে বলেছে ওইটাই আমি বলছি। তারপর ওনাকে যখন ডাকলেন উনি তাকাচ্ছেনও না। তারপর সবাই মিলে ঠিক করলো যে এখন দরজাটা তাহলে ভেঙে ফেলতে হবে। হুম ভেঙে ফেলতে হবে। সবাই দরজাটা ভেঙে ফেলার পর ওনার হাজবেন্ডই প্রথমে গেলেন ভিতরে, যে তুমি উঠে আসো, তুমি কি হয়েছে তোমার বলো। হুম তো উনি যেভাবে তাকালেন এবং উনি উঠে দাঁড়িয়ে ওনার হাজবেন্ডকে অনেক জোরে আঘাত করলেন, যার কারণে ওনার হাজবেন্ড উল্টে পড়ে যায় এখানে। একদম নতুন বউ, মানে হ্যাঁ জিনিসটা মানে খুবই এটা weird। unusual, হ্যাঁ আনইউজুয়াল, খুবই unusual। unusual। এবং এইটা দেখে না মানে সবাই আসলে হতবাক হয়ে গেছে, মানে নতুন বউ এভাবে যদি মারধর শুরু করে। যাই হোক, তো তারপর তাকে 3-4 জন লোক মিলে তাকে আসলে টেনে বের করে। টেনে বের করার পর মানে উনি যে ধরনের কাণ্ডগুলো করা শুরু করলো তখন, মানে ধরেন যে আপনার চেয়ার উল্টে দূরে ছুঁড়ে ফেলা, মানে এগুলি কোনো খুব শক্তিশালী লোকজন না হলে সম্ভব হয় না। Right. এবং পুরুষালী গলায় কথা বলা। তো তারপর যেহেতু একটু মফস্বল এরিয়া, তো আশেপাশে সবাই বললো যে হুজুর ডেকে আনো তোমরা। এরপরে ইন্টারেস্টিং ঘটনাগুলো আলটিমেটলি এরপরে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তারপরে হুজুর ডেকে আনো। তো হুজুর ডেকে আনার পর যেটা মানে উনি যেটা বললেন, উনি দূর থেকে দেখছেন, কাছেও যাচ্ছে না, মানে তার কাছে যাওয়া সাধ্য কারো নাই, তাকে বহুত কষ্টে আসলে বেঁধে রাখা বেঁধে হয়েছে। রাখা হয়েছে। হ্যাঁ, তো হুজুর দেখে বলে কি যে এটা সামলানো আমার পক্ষে সম্ভব না, আপনারা আরো ভালো আরো কাউকে একটু নিয়ে আসেন। তো বরিশালের দিকে এরকম ভালো অনেকেই আছেন যারা আল্লাহর কালাম নিয়ে কাজ করেন। তো ওরকম একজনকে আনা হয়েছে। আনানোর পর যেটা মানে পাওয়া গেল যে ওই ওনাকে আসলে খারাপ জিনে যেটা বলে ভর করে। তো জিনটাকে দিয়ে যখন উনি কথা বলাচ্ছেন, হ্যাঁ, এবং এগুলি যারা দেখেছে তারা আমার আপনই লোক, যেভাবে ওনারা বলেছেন ওভাবেই বলছি, যে কথা বলাচ্ছে মনে হচ্ছে যে খুব কর্কশ গলায় কেউ একজন কথা বলছেন, আচ্ছা। এক পুরুষ লোক, এবং তার ভাবভঙ্গি অন্যরকম। হ্যাঁ, এবং সত্যি কথা যেটা যে নর্মালি আমরা টিভিতে যেরকম দেখি না ভণ্ড টন্ড, যে মানুষকে পিটায় বা ওই যে মরিচ ধরে নাকের সামনে, ওরকম কিছু না। উনি যে বসে আছেন ওনার ছায়াতে যদি উনি একটা বাড়ি দেয় তাহলে ওই দাগটা ওনার গায়ে লেগে যাচ্ছে। দাগটা গায়ে লাগে, দাগ। দাগ গায়ে লাগছে। মানে আপনি ধরেন যে সেটাই আপনি বলছিলাম, বসে খুব আছেন, interesting। পাশে আপনার ছায়া, আমি ওখানে একটা কিছু দিয়ে আঘাত করলাম ছায়াটা, এবং আঘাতের দাগটা তার শরীরে। তার শরীরে পড়ছে। এটা খুবই খুবই মানে মানে এটা আমার কাছে নতুন একটা ব্যাপার। মানে এটা না মানে যে না দেখেছে সে ছাড়া কেউ বিশ্বাস বিশ্বাস করবে করবে না। না। হ্যাঁ। মানে ইটস মানে কি বলবো, সো আনইউজুয়াল। তারপর ওকে বলা হচ্ছে যে তুমি কিভাবে আসলে এই পর্যন্ত এরকম করছো, কেন করছো? বলে যে ওকে আমার খুব পছন্দ হয়েছে, ও যখন বউ সেজে আসছে। বলে কোথায় পাইছো তুমি? বলে যে আমি দুর্গাসাগরে যে বটগাছ আছে, একটা বটগাছ পার্টিকুলার বলেছিল হয়তো বা জায়গাটা, তো ওখানে আমি ছিলাম। ওরা যখন নামছে ছবি তুললো তখন আমার ওকে দেখে খুব ভালো লাগছে, আমি ওর সাথে সাথে আসছি। এবং ওই দিন সন্ধ্যায়, বিয়ের দিন সন্ধ্যায় অনেক মানুষ ছিল দেখে ওর উপর আমি আসতে পারিনি, ভর করতে পারিনি। তো যখনই ওনাকে একা পেয়েছে তার উপর ভর করেছে। মানে আমাদের ইসলাম ধর্মেও তো আছে যে জিন এবং ইনসান, মানে জিনের অস্তিত্ব আছে, খারাপ এবং ভালো। তো এটা খারাপ ধরনের ছিল। তো অনেক কষ্ট করে তার মানে ওই আন্টির হাতে একটা তাবিজ বেঁধে দেওয়া হয়, আল্লাহর কালাম বেঁধে দেওয়া হয়, এবং আল্লাহর কালামের অনেক কিন্তু গুণ আছে। তারপর যেটা হয়, এই ধরনের ঘটনা হওয়ার পর মানে ওই জিনটা যখন বের হয়ে যায়, মানে গ্রামের দিকের দরজা একটু কপাট ধরনের থাকে, মানে ক্রস ভাবে আটকানো থাকে। সবার চোখের সামনে ওই ক্রসটা খুলে কিছু একটা বের হয়ে গেল, মানে কেউ দেখলো না কি গেল, এবং যিনি আন্টি ছিলেন উনি কিন্তু তখন ফিট হয়ে পড়ে যায়। হ্যাঁ, তো এটা ছিল ফার্স্ট পার্টটা। তো তারপরেও দেখা যায় যে তারপরেও কিন্তু ওই অনেকদিন উনি বেশ ভালো ছিলেন, 6-7 মাস পর্যন্ত উনি বেশ ভালো ছিলেন। তারপর উনি না একসময় ওই তাবিজটা হারিয়ে ফেলেন। আচ্ছা। হারিয়ে ফেলার পর মানে ওনার ননাসের বাচ্চাকে, এরপরে আরো মানে আরো অদ্ভুত ঘটনা। হ্যাঁ, তো
উনি একটা বাচ্চাকে কোলে নিয়ে ওই যে একটু মানে গ্রামের দিকে তো একটু গাছপালা বেশি টেশি থাকে, তো সন্ধ্যার দিকেই উনি বাচ্চাটাকে নিয়ে হাঁটছিলেন একটু দূরে। তো তখন যেটা হলো যে মানে উনি কোনো একটা জিনিস দেখে প্রচন্ড ভয় পান। ওনার মুখে যেটা পরবর্তীতে শোনা গেছে সেটা হচ্ছে যে এমন একটা ভয়ঙ্কর মুখে কাদা মাটি লাগানো এবং চোখ দুটো রক্তের মতন জ্বলছিল, মানে এবং অনেক লম্বা কিছু একটা তার দিকে মানে বিষ দৃষ্টিতে তাকানো যেটা বলে সেভাবে তাকিয়েছিল। তো উনি না প্রচন্ড ভয় পেয়ে উনি যে ওই বাচ্চাটা সহ বাসার মধ্যে ঢুকে উনি সাথে সাথে বেহুশ হয়ে যায় বিছানায় পড়ে। হ্যাঁ, তো ওই যিনি হুজুর ওনাকে আগে দিয়েছিলেন আল্লাহ কালাম লিখে দিয়েছিলেন সাথে রাখার জন্য, তো উনি যেটা বললেন কি যে এ খুবই শক্ত জিনিস, মানে সহজে তার উপর থেকে দৃষ্টি সরছে না, তাকে তো ভালো থাকতে হবে। হ্যাঁ, কারণ নাহলে তার মধ্যে যখন ভর করবে কেউ আটকাতে পারবে না। তখন হুজুর যেটা করলেন সেটা হচ্ছে যে আল্লাহর কালামটা লিখে উনি একটা পানিতে ভেজালেন। তাতে হলো কি যে কলমটার কালিগুলো ধুয়ে ওখানে চলে গেল এবং ওই পানিটা আসলে ওনার শরীরে ইনজেক্ট করানো হয়। আমি খাওয়ানো শুনেছি, আমি এটা প্রথম শুনলাম যে শরীরে ইনজেক্ট করানো হয়। এবং তারপরে কি ফল হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ওনার একটা বড় মেয়েও আছে, মানে এটা ধরেন যে আমি বলছি প্রায় 9 থেকে 10 বছর আগের কথা। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার হাজবেন্ডের কাছে কিছুক্ষণের মধ্যে আসবো, তার আগে আমরা একটা ছোট্ট দিতে যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছি বরগুনা থেকে আমাদের SMS করেছেন, অনেক ভালো লাগছে স্টোরি। আমাদেরকে তামান্না SMS করেছেন, দুটো ফ্রেন্ড তারা একসাথে শুনছেন। আনুষ্কা আমাদের উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন আই ডোন্ট নো আই এম রাইট অর রং বাট আই থিঙ্ক যে ফার্স্টে কোনো স্টোরি ছিল না, ফার্স্টে আমাদের একটা আমরা ফ্রাইডে দ্য 13th নিয়ে একটা আমরা চালিয়েছিলাম আর কি, ডকুমেন্টারির মতো একটা কিছু চালিয়েছিলাম আর কি। আমাদেরকে সত্যি এছাড়াও SMS করেছেন খায়রুল, এছাড়াও SMS করেছেন ফাহিম, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি বাপ্পি, এছাড়াও আমাদেরকে রাশিদ খান SMS করেছেন, আমাদেরকে ঐশী নেত্রকোনা থেকে SMS করেছেন, সাইফুল SMS করেছেন, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি সাকিব, এছাড়াও অর্ণব আমাদের SMS করেছেন নিউজ কার্টুন ঢাকা থেকে, জ্যাকলিন নাটোর থেকে SMS করেছেন, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন বলেছেন যে ভূত FM যেহেতু শুক্রবারে আছে সুতরাং ফ্রাইডে দ্য 13th মানে অলওয়েজ তাদের কাছে ভালোই মনে হচ্ছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি নূর আলম SMS করেছেন আমাদেরকে, আরো অনেকেই। আমরা আসলে আজকে মানে বেশ অনেকগুলো ঘটনা, সো বেশি SMS পড়াটা ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আমরা চেষ্টা করবো। আমরা একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive. Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM। আর এখন আমি রাসেল এবং আমার সাথে মাসুম রয়েছি, আমরা আপনাদের সাথে। আর ফ্রাইডে দ্য 13th এর স্পেশাল এপিসোডে আপনাদের আবারও সবাইকে আমন্ত্রণ। আর সেই সাথে জানিয়ে দিচ্ছি আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ঘটনা পাঠাবেন, কারণ আপনারা ঘটনা না পাঠালে নেক্সট উইকে মানে আমরা খুব ভালো কিছু ঘটনা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সাজিদ। জি সাজিদ, আমি গ্রামীণ ফোনে আছি। ওকে, আচ্ছা, আমার ঘটনাটা আমার নিজের লাইফেই ঘটা। আমার পার্সোনাল কাজে আমাকে সিঙ্গাপুর যেতে হয় প্রায়। তো এই ঘটনাটা হচ্ছে আমার লাস্ট টাইম সিঙ্গাপুর ভিজিটের সময়। তো আমরা সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে লিটল ইন্ডিয়াতে উঠি। তো ওইখানে আমরা যেই হোটেলে উঠি তার আশপাশেই রেস্টুরেন্ট খোলা থাকে এবং আমরা মানে সিঙ্গাপুরে স্বাভাবিকভাবে দিন রাত সবসময়ই রেস্টুরেন্ট খোলা থাকে। তো একদিনকার ঘটনা হয়েছে যে আমরা এরকম বিকালের দিকে ওখানে একটা বড় শপিং মল আছে, শপিং মলের সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে একটা হুইল চেয়ারে বসা একজন ভিক্ষুক টাইপেরই ছিলেন।
ওখানে কেউ ডাইরেক্টলি বাংলাদেশের মতো ভিক্ষা চায় না, কোনো গান বাজনা বাজায় বা কিছু একটা করে, আর সামনে ব্যাগ রাখা থাকে, মানুষ ওখানে টাকা ফেলে ফেলে যায়, $1-2 বা কয়েন ফেলে যেতে থাকে। তো উনি ওরকমই কিছু একটা করছিলেন, তো আমার হাতে পকেটে কিছু খুচরা ছিল, আমি ওখানে দিলাম। তো উনি ভদ্রলোক আমাকে মানে উনি ইন্ডিয়ান ছিলেন, তো আমি জিজ্ঞেস করছিলেন আর ইউ ফ্রম ইন্ডিয়া, তো আমি বললাম যে না, আই এম ফ্রম বাংলাদেশ। তো উনি বলছে ও ইউ আর বাংলা ম্যান, থ্যাংক ইউ সো মাচ, এরকম। তো দ্যাট ওয়াজ ইট। তো আমার আবার ইনসিডেন্টালি ওই যেই জায়গায় আমরা ছিলাম ওখানে একটা মুসলিম শপ ছিল, আর ঠিক অপোজিটে বিল্ডিং এর আরেকটা থাই দোকান ছিল। তো আমার আবার ওই দিন খুব থাই একটা পার্টিকুলার স্যুপ খেতে ইচ্ছা করছিল, কিন্তু সাবরিনা অ্যালাউ করছিল না, আমি খেতে পারিনি। তো আমার প্ল্যান ছিল যে আমি রাত্রেবেলা যখন সাবরিনা ঘুমাবে আমি লুকিয়ে লুকিয়ে যাব, গিয়ে খেয়ে আসবো। তো ওই জন্য ওকে বলি নাই, আমরা ও ঘুমায় গেছে, আমি রাত্রেবেলা চুপচাপ টেলিভিশন দেখছি। ধরেন 3টা-4টার দিকে আমি আরামসে হোটেল থেকে বেরিয়ে যে 2টা কি কার্ড থাকে একটা নিয়ে চলে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট খোলা আছে, সব লোকজন আছে পাবলিকটা। তো আমি ওই রেস্টুরেন্টে বসে খাবার অর্ডার দিয়ে স্যুপ অর্ডার দিয়ে বসে গেলাম। ইন্টারেস্টিংলি আমি দেখলাম ঠিক রাস্তার অপোজিটেই হচ্ছে ওই মলটা, যেটা বন্ধ হয়ে গেছে, এবং ওইখানে ভদ্রলোক বসে আছেন এবং আমাদেরকে তাকে মিটমিট করে হাসছে। আমার খুবই অদ্ভুত লাগলো যে এত রাতেও এই লোকটা ভিক্ষা করছে। তা আমি তখন চিন্তা করলাম যে বাপরে, এখানে দেখি দোকানও খোলা থাকে রাত দিন, ভিক্ষুকও থাকে রাত দিন, এরাও তো দেখি ঘুমায় না। তো আমি আমার যে ওয়েটার আসলো তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই লোক এখনো ভিক্ষা করে? তো ওয়েটার আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি পাগল। তবে আমি পাশের আরেক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ওই লোকটা বসে আছে, এত রাতে বসে আছে, সেও আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যে আমি একটা পাগল, কি বলতেছি কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম আসলে ওই লোকটাকে আমি একাই দেখতে পাচ্ছি, আর কেউ আসলে দেখতে পাচ্ছে না। তো আমি আর খুব একটা কথা বাড়ালাম না, ভয়ে আমার মোটামুটি হাত পা ঠান্ডা হয়ে গেল, স্যুপ আর খাওয়া হলো না। তো আমি চিন্তা করলাম যে না, এখান থেকে বাসায় যাই, একে তো বউকে রেখে আসছি হোটেলে, এখন বিদেশ বিভু এভাবে একা একা কি বিপদে পড়বো। তো আমি ওই হোটেল থেকে অনেকখানি করিডোর হেঁটে আমার হোটেলের সামনে যেতে হবে এবং ওখান থেকে রাস্তা ক্রস করতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম। আমি দেখলাম রাস্তার অপোজিটে, রাস্তাটা বেশ চিকন, সিঙ্গাপুর রাস্তা কিন্তু খুব বেশি বড় হয় না, অপোজিটে ওই লোকও হুইল চেয়ার ঠেলে ঠেলে আগানো শুরু করলো। আমি এবার বেশ ভালোই ভয় পেলাম। আমি ওই মুসলিম যে শপটা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম সে রাস্তার অপোজিটে আছে। এখন জায়গাটা একটা ক্রস রোড, চার রাস্তার একটা জায়গা। আমি ঠিক আমার রাস্তাটা ক্রস করে হোটেলে যাব, এখন ওই ভদ্রলোক যদি ওর রাস্তা ক্রস করে আমরা মোটামুটি একই জায়গায় আছি। কিন্তু আমি মানে ভয় ভয়, এখন গাড়ি ঘোড়াও চলছে, লোকজনও আছে, কিন্তু কেউ কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। তা আমি ভয় ভয় রাস্তাটা ক্রস করলাম, দেখলাম ওই লোক আর ক্রস করলো না, ও ওখানে বসে বসে হাসতে থাকলো। আমি মোটামুটি দৌড়ায় গিয়ে হোটেলে ঢুকলাম। হোটেলের লবির লোকটাকে দেখে একটু জানে পানি আসলো এবং তাড়াতাড়ি লিফটে উঠে গিয়ে ঘরে চলে গেলাম। এবং ঘরে আমার মনে হতে লাগলো যে আমার করিডোরের বাইরে ওই লোকটা হুইল চেয়ার ঠেলে ঠেলে আসছে, দরজা খুললেই দেখতে পাবো। ভয়ে আপনি সবসময় ফিল করছিলেন? মানে ওই ভয় আমি এক্সপ্লেন করতে পারবো না, সেই রকম ভয় লাগছে। এদিকে সাবরিনা ঘুমাচ্ছে, আমি ডাকি নাই, আমি মানে মোটামুটি ঘেমে গেছি পুরো, এরকম অবস্থা। তা আমি সকাল পর্যন্ত আসলে ঠিক মতো ঘুমাতেই পারিনি, ঘুম তো আসেই নাই, মানে আমি বসে বসে ঘড়ি দেখছি, এরকম একটা অবস্থা। সকালবেলায়ও বেরোতে ভয় লাগছে। এখন যখন হাউসকিপিং এসে ধাক্কাধাক্কি করছে যে হ্যাঁ, তখন আমি সাহস করে দরজা খুললাম এবং বেরোলাম। এবং ওই দিন আমরা ধরুন কিছু ছোটখাটো শপিং থাকে মুস্তাফার পাশে জায়গাটা, তো ওখানে ওই যেই মার্কেটটায় রাত্রেবেলায় ভদ্রলোক বসেছিল, মানে যাকে দেখেছি বা দিনের বেলায় বসেছিল, মার্কেটে স্টারবাক্স আছে। তো এখানে স্টারবাক্সে আমি বসছি, সাবরিনা বাজার করে ও বললো যে আমি ব্যাগগুলো রেখে আসি, দেন আমরা কোথাও যাবো। তো আমি এখন যখন বসে আছি, বেশ সময় লাগছে ওর আসতে। তো আমি ওখানে মার্কেটের যে দারোয়ান আছে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে একজন ভদ্রলোক ছিল প্রতিদিন ভিক্ষা করে, ও গেল কোথায়? বলতো ও আচ্ছা, তুমি ওই ভদ্রলোকের কথা বলছো, ইন্ডিয়ান? হ্যাঁ, সে তো গতকাল মারা গেছে। আমি মোটামুটি কিছু খোঁজ, তার মানে আপনি এতক্ষণ, মানে আপনি যখন তাকে টাকা দিয়েছিলেন, হ্যাঁ তখন সে বেঁচে সে ছিল। জীবিতই ছিল, কিন্তু ওই দিনই সে মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তিনি আবার পরবর্তীতে আসেন। পরবর্তী মানে রাত্রেবেলা আপনি দেখেছেন? আচ্ছা, এটা নয় হ্যালুসিনেশন হলো, আমি ধরলাম। আমি নিজেও তাই ধরেছি। হ্যাঁ, যে তাই, হ্যাঁ, আমি হ্যাঁ, ইনফ্যাক্ট হতেই যখন পারে। স্যুপ খাচ্ছিলাম তখন চিন্তা করলাম যে আমি কি এখানে কোনো মাশরুম আছে নাকি, আমি অ্যাজ লজিক্যাল যতখানি লজিক্যাল পসিবল চিন্তা করেছি, কিন্তু এক্সপ্রেশন পাইনি। আপনি কি আরেকটা ঘটনা কি আপনি বলতে চান? হ্যাঁ, আরেকটা ঘটনা কি বলতে চান? না, না। আচ্ছা, আরেকটা ঘটনা বলতে চান না? না, আচ্ছা, আচ্ছা, তো আপনি তার মানে যখন ওকে টাকা দিয়েছিলেন,
তখন সে জীবিতই ছিল। পরবর্তীতে সে আর মানে যখন আপনি মোটামুটি পরবর্তীতে যখন তাকে আবার দেখছিলেন তখন সে আসলে মানে ওর ওই দারোয়ানের ইনফরমেশন অনুযায়ী তাই সে আসলে ওই দিনই মারা যায়। এবং হুম। রাত্রেবেলায় আমি যাকে দেখেছি তার বেঁচে থাকার কথা না। তার কথা না, এবং মানে খুব নর্মাল ভাবেই খুবই নর্মাল ভাবে সে রাত্রেবেলায় মিটমিট করে, মানে জিনিসটা অস্বাভাবিক। আপনি যেহেতু একজন ভয়াবহ অস্বাভাবিক সেটাই। ফকিরকে যদি রাত্রেবেলায় বন্ধ মার্কেটের সামনে বসে থাকতে দেখেন এবং আপনি ঠিক রাস্তা ক্রস করে আসেন, আমি ইভেন গায়ে চিমটি টিমটি দিয়ে দেখলাম যে আমি কি ঘুমাচ্ছিলাম না কি করছিলাম, আমি দেখি আমি পুরোপুরি সজাগ ভাবে তাকে দেখতে পাচ্ছি। এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা আর কিছু হতে আর পারে কিছু হতে পারে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান তানভীর আমাদের লিখেছেন শুনছি ঢাকা থেকে। এছাড়াও জয় খান আমাদের লিখেছেন, তিনি আমাদের সাথে রয়েছেন। ফেসবুকের আমি যে সমস্ত কমেন্ট গুলো আছে সেগুলো পড়ছি। মির্জা ওমর ফারুক নিলয় আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন এমডি সবুজ মিয়া লিখেছেন আমি কেমন আছি, হাউ আর ইউ। আমি বললাম যে আমি সবসময় যেটা বলি সেটা এখন বলবো যে আমি সবসময় ভালো থাকি। সবসময় ভালো দলে পারভেজ আমাদের SMS করেছেন এবং তিনি শুনছেন। এমডি মিন্নাত হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন উম্মি সালমা উষা। এছাড়াও আমাদের এখানে মিথিলা মেহরিন আমাদের সাথে আছেন। মুন্না সরকার আছেন আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে রয়েছেন সাফো সাহিল। এছাড়া আমাদের সাথে রয়েছেন রবিন হুসাইন। আমাদের অফিসে আজকে খুব মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে আজকে ফ্রাইডে 13 কোথাও কিছু হচ্ছে না, কারো লাইফে হয়তো কিছু ঘটে যায়নি, কিন্তু মাসুমের মুখ কালো, কারণ একটার পর একটা আমাদের অফিসের বাল্ব কেটে যাচ্ছে। এটা কখন থেকে শুরু হয়েছে? 10টা থেকে, সন্ধ্যা থেকে শুরু হয়েছে। একটার পর একটা বাল্ব কেটে যাচ্ছে। আমি জানি না এটা ফ্রাইডে 13 জন্য হতে পারে বা আমাদের গেস্টদের মধ্যে কেউ একজন আছেন তার কারণেও হতে পারে, সেরকমও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। কারণ আমাদের সবসময় গেস্টরা যাওয়া আসা করছেন বিভিন্ন প্রোগ্রামের এবং বিভিন্ন সময়ের বিভিন্ন গেস্টরা আসছেন, কে জানে। সো এই হলো ঘটনা। আমরা আবার গেস্ট যেহেতু চেঞ্জ করবো, so আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বাট এই বিরতিটা খুবই 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 ছোট, একেবারেই কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। অ্যান্ড এটা অন্য দিনের মতন বড় বিরতি না, সেই জন্যই জাস্ট আমরা গেস্ট চেঞ্জ করে আবার নতুন অতিথি নিয়ে আসছি আপনাদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য, অ্যান্ড অনেক মানে ঝামেলা করে আসার জন্য এবং অনেক কষ্ট দেওয়ার জন্য আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি ছোট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। It's alive. ইয়েস, কোনো সন্দেহ নেই যে দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন, এবং কোনো সন্দেহ নেই যে আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.2 FM। কোনো সন্দেহ নেই যে আমি রাসেল আছি আপনার সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং ঘটনা যেগুলো রয়েছে সেই ঘটনাগুলো আপনাদের কেমন লাগছে জানাতে আমাদের SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা স্টুডিওতে আজকে যেরকম একদম জমজমাট অনেকগুলো অতিথি পেয়েছি এবং সবাই লিস্ট একটা করে ঘটনা শেয়ার করবে এবং তারপরেও অনেক সময় থেকে যাবে আমার মনে হয়। তো মানে অনেক ঘটনাই থেকে যাবে আর কি। তো আমরা এরকম রেগুলার প্রতি উইকেই চাই যে আপনারা আসেন, আপনাদের ঘটনা আমাদেরকে শোনান। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরো নতুন 3 জন অতিথি। আমরা তাদের কাছ থেকে ঘটনা শুনবো। আমরা এক একে নামগুলো জেনে নিই। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আসসালামাইকুম, আমি হুমায়রা। তোমার সাথে তোমার হাজবেন্ড রয়েছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন। নাহিদ। আর আরেকজন রয়েছেন আমাদের সাথে, তার কাছ থেকে আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি ইমতানুর মোহাম্মদ জাকি। রাইট। সো এই হচ্ছে ঘটনা, এবং আমরা প্রথমে চলে যাই হুমায়রার কাছে এবং হুমায়রার হাজবেন্ডের কাছে। তারা দুইজন মিলে ইনফ্যাক্ট একটা ঘটনা বলবেন এবং সেই ঘটনাটা আমরা তাদের কাছ থেকে শুনবো। ঘটনাটা কোথায় ঘটেছিল? রাসেল ভাই, ঘটনাটা ঘটেছে দিনাজপুর শেতাবগঞ্জে। শেতাবগঞ্জে এটা এক রাতে ঘটে যাওয়া ঘটনা। এটা আমার বড় বোনকে ঘিরে, যদিও বড় বোনকে ঘিরে, বাট ভিকটিম আমরা সবাই, মানে আমার হোল ফ্যামিলি। তো এটা আমার বিয়ের ডিসেম্বর 2012 16 ডিসেম্বরের ঘটনা। আমরা সবাই মিলে শর্ট ট্যুরে যাই, আমার ফ্যামিলি, আমার হাজবেন্ডের ফ্রেন্ড সবাই জয়েন করেছিল। তো আমরা বেসিক্যালি মানে যাওয়ার মানে গেছি ওখানে। তো থার্ড ডে 3 দিনে যত সমস্যা শুরু হয়, তো আমরা আমার চাচা শ্বশুরের বাসায় আমরা চাচা শ্বশুরের বাসায় দাওয়াত খাওয়ার পর আমরা প্ল্যান করলাম যে আমরা অটো রাইস মিল যাবো দেখতে। অটো রাইস মিল যাওয়ার মানে রওনা হওয়ার পর প্রায় সন্ধ্যা হয়ে গেল, কজ ওটা মানে ডিসেম্বর ছিল, তো শীতের সময় ছিল।
তো আমরা যাওয়ার পর প্ল্যান করলাম চিমনিতে উঠবো, কতবার চিমনিতে উঠবো। তো চাচা সাবধান করে বললেন যে চিমনিতে উঠতেছে ভালো কথা, বাট তাড়াতাড়ি নেমে যাও, বেশিক্ষণ থেকো না, আজানের আগে পারলে নেমে যাও। তো আমরা উঠার পর মানে এতই ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলার জন্য যে কোনো কিছুই মনে হইলো না। তো হঠাৎ আমার হাজবেন্ড মানে বললো যে আজান দিতেছে, আজানের মিডল একদম মধ্যেখানে। তো বলতেছে চাচা তো বলছিল নেমে যেতে, তোমরা নামতেছো না কেন? তো একে একে আমরা নামছি, সবাই নামলাম। নেমে খেয়াল করলাম যে আমার আপু নামেনি, আমার আপু নামেনি। তো আমার আপুর সাথে আমার হাজবেন্ডের খুব ভালো সম্পর্ক, ওরা খুবই ভালো ফ্রেন্ড। তো আমার আপু জাস্ট মিশো বলতেছে চিমনির উপর তাকালো যে আপু ওখানে আছে কিনা। তো জাস্ট হ্যাঁ অ্যাজ ইউজুয়াল আপু ওদিকেই আছে এবং একটা দৃষ্টির দিকে তাকায় আছে, আউট ভিউর দিকে তাকায় আছে। আচ্ছা ভালো কথা। তো আমার আপু মানে মিশো এক দৌড়ে চলে গেছে, টাইম ওয়েস্ট না করে মিশো এক দৌড়ে উপরে চলে যায়, আপুকে মানে নক করলো যে তুমি নামো নেই কেন, আমরা সবাই নেমে গেছি, তুমি নামো নেই কেন? তো বলে তোমরা কখন নামলা? আমি জানি না। তো ও নামতে চাইনি, বলে আরো কিছুক্ষণ থাকি। তো আমার হাজবেন্ড বলতেছে না চলো, এক প্রকার জোর করে নামায় চলে এসছে। হ্যাঁ, আমরা এক প্রকার জোর করে নিয়ে তো আমরা তখনও বুঝিনি যে রাতে কি ওয়েট করতেছিল আমাদের জন্য ভাইয়া। তো অ্যাজ ইউজুয়াল আমরা পার্টি টাটি করে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছি। ওর হাজবেন্ড কে নিয়ে ওর মেয়েকে নিয়ে ওর রুমে চলে গেছে। আমরা এক রুমে প্রায় 10-12 জনের মতো আমরা গল্প করতেছি। তো ঠিক 1:30 AM হবে এরকম সামথিং। তো আমাদের গ্রামের মানে আমাদের যে বাড়িটা ওখানে ওটার ফ্রন্ট গেটটায়, ওটার ফ্রন্টে যে গেটটা ওটা পুরো লোহার। তো এমন জোরে যে একটা জাস্ট আওয়াজ হলো, গুম করে একটা আওয়াজ হলো, জাস্ট গুম। মানে এটা মানুষের পক্ষে দেওয়া সম্ভব না হয়তো, মানে এমন মানে গুম করে আওয়াজ হলো যে আমাদের উপরে টিনের ছাদ ছিল এবং গ্রিল ছিল, পুরো শেক করে গেছে, পুরো শেক, মানে জাস্ট শেক। তো আমরা ভয় পেয়ে গেছি, আমরা কথা বলা স্টপ করে সবাই শুনতেছি। জাস্ট ওইটা রেশ কাটতে না কাটতেই পিছনের দরজায় জাস্ট একটা গুম করে শব্দ, কিন্তু খুব স্লোলি। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, ও ব্যাপারটাকে হালকা করার জন্য যে বলছে গ্রামের বাড়ি হয়তো ডাব অথবা অনেক কিছু করতে পারে। যাই হোক, এটা ব্যাপারটা পুরোপুরি ইগনোর করলাম আমরা। তো রাত ঠিক কটা বাজে আমি বলতে পারবো না, জাস্ট আমাদের গেটে নক, যে ঘরে বসে আমরা গল্প করতেছি, আমার গেটে নক, 2টা নক। তো আমার আপুর গলার ভয়েস, গেট খোল। তো আমার আপুর গলার ভয়েস শুনে যে আমি এতটাই শকড হলাম যে আমার আপু অনেক ভীত প্রকৃতির, লাইক ও যে আসবে কাউকে ইনফর্ম না করে, হয়তো আমাকে ফোন দিবে যে মিশুকে পাঠাও, অথবা ও কাউকে নিয়ে আসবে, ও একা আসবে না, কারণ করিডোর দিয়ে গ্রামের বাড়ি, ও একা জীবনও আসবে না। তো ওকে গেট খোলা, আমরা অবাক হয়ে গেছি। তো ও জাস্ট যখন ভিতরে ঢুকে বললো, জাস্ট রাগ করে বললো, তোমরা এতক্ষণ গল্প করতেছো, তোমরা ঘুমাবা না, কালকে আমরা ঢাকায় যাব। ও এটা বলে ও নিজেই গল্প করবে, মানে আমাদের সাথে জয়েন করলো। তো ভাইয়া ছিল, মিশুর ফ্রেন্ড ছিল মুকুল ভাইয়া। তো ও জাস্ট বলতেছে আমার আপুকে যে তুমি আসছো, তোমার কি মাথা খারাপ? মেয়েটাকে এত রাতে রেখে আসছো বারান্দায়, তুমি মেয়েটাকে নিয়ে আসতেছো না? আশফিন, আমার ভাগ্নির নাম আশফিন, তো নিয়ে আসো, ওকে নিয়ে আসো, ওকে বাইরে কেন রেখে আসছো? তো আপু জাস্ট অবাক হয়ে ভাইয়াকে বললো, মুকুল ভাইয়াকে বললো যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মেয়ে তো কখন ঘুমায় গেছে, আমি আমার মেয়েকে আনিনি। তো আমরা জাস্ট ওনাকে নিয়ে ফান শুরু করলাম যে ভাইয়া কি দেখো কি না দেখো। তো ভাইয়া যে এক প্রকার মানে নিশ্চিত হওয়ার জন্য উনি নিজেই গেছে বারান্দায় যে আশফিন ছিল কিনা। তো উনি দিয়ে দেখেন না, আশফিন নেই। তো জাস্ট একটু মানে অবাক হয়ে তো আমরা আবার ফান শুরু করে গল্প করা স্টার্ট করলাম। তো আমরা একটা টপিক্স নিয়ে আড্ডা দিচ্ছিলাম, উত্তরা রোড নিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো যে আড্ডা দিচ্ছিল উনি হচ্ছে কথা বলছিল, উনি মুকুল ভাইয়া কথা বলছিল। বাট আমার হাজবেন্ড খেয়াল করলো, আমার আপু জনি ভাইয়ের দিকে তাকায় হাসতেছে। মূলত আমরা মানে যে কথা বলে তার দিকে তাকায় থাকি, ও তাকায় আছে জনি ভাইয়ার দিকে। তো ব্যাপারটা একটু আমার হাজবেন্ড বললো যে দেখো তোমার কথা বলতেছে সিরিয়াস টপিক স্যার, তোমার মানে নীলা হাসছে। তো এটা সবাই খেয়াল করলো একে একে। তো সবাই কথা চুপ করে মানে কথা বলা বন্ধ করে ওর দিকে নোটিস করলো যে কি ব্যাপার, ও এরকম করতেছে কেন। তো ও দেখি চোখ বড় বড় করে জনি ভাইয়ের দিকে তাকিয়ে হাসতেছে। বাট ওর হাসির মধ্যে একটা পেইন ছিল, মনে হয় কি খুব কষ্ট এরকম একটা মানে পেইন ফিল করতেছিল। তো ও জাস্ট ইনস্ট্যান্ট যখন আমরা মানে সবাই নোটিস করলাম, তখনই ও জাস্ট বুকে হাত দিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলতেছে আমার পেইন হইতেছে, আই কান্ট ব্রিথ, আমি শ্বাস নিতে পারতেছি না। ও বেন্ড হয়ে যাচ্ছিল, পুরোপুরি কুকড়ে যাচ্ছিল। তো এক হাতে বুক ধরে আছে, এক হাতে ঘাট ধরে আছে, মানে বেন্ড হয়ে যাচ্ছিল, যেভাবে বেন্ড হয়ে যাচ্ছিল। তো আমরা পুরা মানে গ্রাম এত রাতে ডাক্তার কোথায় পাবো, কি
কোথায় যাব আমরা আমরা কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার হাজবেন্ড বললো যে এনি হাউ ওকে তো নিতে হবে, কোনো কিছু তো হসপিটালে নিতে হবে, কারণ এটা কার্ডিয়াক মানে arrest বা এরকম টাইপের কিছু একটা মনে হচ্ছে। নিতে হবে। তো কোনো কিছু করার নাই। তো ওরা যখনই প্রস্তুতি নিচ্ছে যাবে, যে কোনো ওয়ে নেই আর, জাস্ট আমার আপু আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জাস্ট সোফায় উপর বসলো এবং বসে বললো, তার ভঙ্গিটা এরকম ছিল, তার কিছুই হয়নি। তোমরা কোথায় যাচ্ছ এত রাতে? আমার তো একদম কিছু তখন হয়নি। হ্যাঁ নর্মাল, একদম নর্মাল, যে কোথায় যাচ্ছ এত রাতে? আমি তো নর্মাল, আমার কিছু হয়নি, তোমরা বসো, মানে একদম নর্মাল। তো আমার হাজবেন্ডের কাজিন ছিল, তো উনি বলতেছে যে আচ্ছা মানে আঙ্কেল আন্টিদের ডাক দিই, আমার শ্বশুর, আমার আমার আম্মু আব্বু সবাইকে ডাক দিই। ও আমার আপু ওর কাজিনকে অনেক রেসপেক্ট করে, আপনি আপনি করে বলেন, জাস্ট আপনি কিছু বলে সঙ্গে বলতে পারেন কিন্তু, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ জাস্ট ওকে ডাক দিল হাজবেন্ড কাজিনকে। কাজিন যে মানে ও তো আসলে ওই এলাকার, মানে ও তো ছোটকাল থেকে ওখানে মানুষ এসেছে, ওই জায়গাতে একটু প্রবলেম আছে যে এটা সে জানতো। হ্যাঁ, তো সে হয়তো কিছুটা গেস করতে পারছিল যে আসলে সে ধরনের কিছু একটা, সেজন্য সে বললো যে মানে কোনো মুরব্বীকে ডাকা হোক বা ডাকি কাউকে। হ্যাঁ, তো যখনই এটাই বললো ভাইয়া, যখনই ভাইয়া বললো, তো জাস্ট আমার আপু ওকে ডাক দিল, তুমি এখানে আসো। আপু কিন্তু ওকে আপনি করে বলে, জাস্ট তুমি এখানে আসো। এখানে ওর সামনে আসছে, জাস্ট ওর কলারটা ধরে জাস্ট ও বললো যে কাউকে ডাক দিবি না, খবরদার তুই বস। মানে আপু ওকে বসায় দিয়ে আপু নিজে ফেইন্ট হয়ে গেল। আপু ফেইন্ট, তখন আপু মানে সেন্স নেই। তো ওর চিৎকার শুনে সবাই তো এসে পড়ছে, সবাই, আব্বু আম্মু যত সবাই ছিল সবাই এসে পড়ছে। তো আমার শ্বশুর এসে ওকে এসে দেখেই বলে যে এটা কোনো হার্ট অ্যাটাক না, ওর কোনো পেইন হয়নি, ওর উপর কোনো খারাপ কিছু পজিটিভ করছে। জাস্ট একটাই কথা বললো, এবং সাথে সাথে আমার শ্বশুর আমার চাচা শ্বশুরকে ডাকতে গেলেন। আমার চাচা শ্বশুর ছিলেন মসজিদের ইমাম। ও তো উনি যখন আসছেন, তো আমার বোন এভাবে বসেছিল যে পিছে দেয়াল, মাথায় জাস্ট বাড়ি দিচ্ছিল পিছে, এরকম আধো ছোড়া আধো বসা ওরকম। তো আমার চাচা শ্বশুর জাস্ট এসে মানে সালাম দিয়ে ফার্স্টে বললেন যে তুমি, আমি একজন মসজিদের ইমাম, তোমার কত বড় সাহস, তুমি আমার মানে আমার বাসার মেহমানের উপর তুমি আসছো, তুমি চলে যাও দয়া করে। তো ও জাস্ট একটাই কথা বললো, যাবো না। তো চাচা বললো কি চাও? মেরে ফেলবো। আবার চাচা জিজ্ঞেস করলো যে কেন? ভালো লাগে। তো চাচা রেগে গেলেন। তো চাচা সবাইকে, মানে ওই রুমে যারা মিসর ফ্রেন্ড সার্কেল, আমার দুলা ভাই, আমার ননদ সবাই ছিল, বললো ওকে ধরো, মানে ওকে মানে খোলা রেখো না। আমরা তখন ওকে টাচ করিনি, সবাইকে যখন বললো ধরো, ওর ট্রিটমেন্ট হবে এবার। তো সবাই মিলে ওকে ধরলো, মানে দুইজন 4জন পা ধরে রাখছে, 2জন 2 হাত, আর ওর হাজবেন্ড ওর মাথা ধরে রাখছে। তো আমার চাচা শ্বশুর সরষের তেল দিয়ে যাচ্ছে, মানে যেটা করে, মানে মানে এক্সারসাইজের সময় যে প্রসিডিউর গুলো রয়েছে, হ্যাঁ প্রসিডিউর গুলো করতেছে। তো যখন করতেছিল ভাইয়া, এটা না দেখলে কেউ বিলিভ করবে না যে মানে আমরা জাস্ট লাইক হরর ফিল্ম যেটা দেখি, জাস্ট লাইক হরর ফিল্ম, মনে কেউ বিলিভ করবে না হয়তো, বাট ওকে যে ধরে রাখছে, ওর মিডল থেকে, ওর মিডল পোর্শন থেকে, ওর মিডল পার্ট থেকে, কোমর থেকে ও উঠে যাচ্ছিল উপরের দিকে উঠে উপর যাচ্ছে। থেকে, হ্যাঁ, এবং ওর জাস্ট হাতগুলো মুভ করতেছিল। ওকে যে এতজন মানুষ ধরে রাখছে, মানে কিছু মানে ও মনে হচ্ছে ওকে ছেড়ে দিলে ও শূন্যে ভেসে যাবে, শূন্যে ভেসে যাবে। মানে এত শক্তি, হ্যাঁ এত শক্তি, টোটালি শূন্যে ভেসে যাবে। তখনই আমার চাচা মানে জাস্ট সরষের তেল দিয়ে ওনার ওকে মানে ফুট মানে যেটা করার করলো, মাথায় ম্যাসাজ করলে দিল, ই করে দিল। ও কিছুটা নিস্তেজ হলো, এবং যখন করতেছিল চিৎকার দিতেছিল, কন্টিনিউয়াসলি চিৎকার দিতেছিল। তো একটু নিস্তেজ হওয়ার পর আমার চাচা শ্বশুর মনে করলেন যে হয়তো ছেড়ে দিচ্ছে বডিটা। তো সবাইকে বললো যে আস্তে আস্তে রিলিজ করো, হুট করে রিলিজ করো না, আস্তে আস্তে তোমার রিলিজ করো। তো ওকে যখন একটু একটু মানে আস্তে আস্তে ছেড়ে দিতেছে, মানে ধরেন একটু মানে ছেড়ে দিল, ও জাস্ট একটা লাফ দিয়ে বিছানার উপর দাঁড়ায় গেটের মধ্যে, মানে গেটের উদ্দেশ্যে রওনা দিল, মানে গেট বাহির জাম্প করছে, মানে বের হয়ে যাবে, চলে যাবে। হ্যাঁ, এবং আমার পাশে আমার আব্বু ছিল, আমার আব্বু জাস্ট ধরছে, আব্বুকে নিয়ে বের হয়ে যাবে, মানে এমন একটা অবস্থা, আব্বুকে নিয়ে বের হয়ে যাবে। আটকানোর মতো কোনো ওয়ে ছিল না। জাস্ট চাচা তখন ওকে ধরলো এবং ওদের ধরতে বললো, ওকে ধরতে বলে জাস্ট মানে শুয়ে দিতে বললো, আবার জাস্ট শুয়ে দিতে বললো। তো ওরা আবার ধরলো ওকে। তো চাচা তখন বললো যে এটা আমার একার পক্ষে সম্ভব না কন্ট্রোল করা, কারণ এটা খুবই মানে খারাপ প্রকৃতির, এটা আমার একার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। যদি মানে ভালো হয় মেজো ভাইকে ডাকা। আমার মেজো চাচা শ্বশুর মানে ওনার আগে থেকে জিনের আমল করতেন, তো উনাকে মানে উনি স্পেশালিস্ট বলতে গেলে, তো উনাকে মানে ডাকতে যাবে। এমন সময় আমার চাচা শ্বশুর ডাকতে যাবে। ভাই এটা সবচেয়ে মানে আশ্চর্যজনক বিষয়, মেইন গেটে নক
খুলে দেখি মেজো চাচা হাজির, কারণ মেজো চাচার বাসা অনেক দূরে ছিল। মেজো চাচা হাজির এবং কারোর সাথে কোনো কথা না বলে জাস্ট উনি ঘরে যে সূরা পড়তে পড়তে ঘরে যাচ্ছে, ঘরে যে সব মানে সবাইকে ইশারা দিয়ে মুভ করতে বললো। জাস্ট আমার আপুর মাথাটা ধরে জাস্ট একটা ফু দিল, এবং আল্লাহর কালামের যে শক্তি এটা সেদিন আসলেই প্রমাণ পেয়েছি। মানে ও বলা মানে ফু দেওয়ার সাথে সাথেই যাই বলে বলতে লাগলো, যাই কন্টিনিউ যাই। তারপর যেটা হলো রাসেল ভাই, যে যাই তখন চাচা আমাকে বললো যে এখন কেন, এখন তো যেতে দিব না, এখন তোমাকে বলতে হবে তুমি কেন আসছো, তোমার নাম কি, তুমি কোত্থেকে আসছো, তুমি কি চাও, সব বলতে হবে ডিটেইলস। তো চাচা জাস্ট একটা বলবো তোমার নাম কি জিজ্ঞেস করলো। তো চাচা ফার্স্টে বললো সীতা। সেকেন্ড টাইম আমার চাচা আবার জিজ্ঞেস করলো নাম কি, বললো গীতা। তো তোমরা দুইজন, মাথা নাড়লো, কোনো অ্যান্সার দিল না, জাস্ট মাথা নাড়লো। তো বলতেছে যে কোথা থেকে আসছো, শঙ্খচূড়া নামে একটা জায়গার কথা বললো। তো যখনই শঙ্খচূড়া নামে জায়গার একটা কথা বললো, আমার হাজবেন্ডের দিকে চাচা আমার তাকালো, যে একদম রেগে তাকালো, যে তোমরা কি অটো রাইস মিলে দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। সন্ধ্যা দিয়ে গেছিলা? বলে হ্যাঁ। বলে যাওয়াটা ঠিক হয়নি, তুমি জানো যে আমাদের ফ্যামিলির উপর একটা আমাদের ব্যাড এফেক্ট আছে, তুমি কেন গেছো? যাই হোক, বলো যে শঙ্খচূড়াটা রাসেল ভাই, শঙ্খচূড়াটা এমন একটা জায়গা যে আমাদের অটো রাইস মিলের পিছনের জায়গাটার নামই হচ্ছে শঙ্খচূড়া। আচ্ছা। আর ওখানে একটা চিতা খোলা আছে। মেইনলি মানে সমস্যাটা হয়েছেই সেখানে, মানে সন্ধ্যার সময় ওঠাতে উপরে মানে চাচার কথা মতো আর কি, যে ওখান থেকে সমস্যাটা শুরু হয়েছে। তো চাচা বললো যে এখন ওর বডিতে যে মানে যারা আছে তারা ওই মানে শ্মশানেরই বাসিন্দা বলতে গেলে। তো চাচা বললো যে এখন আর কোনো প্রবলেম হবে না, তোমরা মানে এখন বডি ছেড়ে চলে যাবে। তো তোমরা যেটা করার, তোমরা প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, প্রত্যেকটা ঘরের গেট খুলে দাও, মেইন গেট, ইভেন মেইন গেট, বাসার মেইন গেট, বারান্দার গেট, মানে যত গেট আছে সব খুলে দাও এবং সব গেটে থেকে সরে যাও। তো রাসেল ভাই ডিসেম্বরের মান্থ, দিনাজপুরে প্রচুর ঠান্ডা পড়ে এবং আমাদের এনভায়রনমেন্টটা মানে অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল যে গরমে আমরা ঘামতেছিলাম, গরমে ওই মুহূর্তটা মানে গরমে সব দরজা খোলা, হ্যাঁ সব দরজা খোলা, মানে টেম্পারেচার অনেক, মানে দিনাজপুরের টেম্পারেচার আপনারা জানেন তো, এত হিট ছিল যে যখন বাতাসটা মনে হয় বের হচ্ছিল মানে পুরো বাসার গরমটা নিয়ে মনে হয় বের হয়ে যাচ্ছিল এরকম। তো মূলত যখন বের হয়ে যায় আমার আপু সাথে সাথে ফেইন্ট হয়ে যায়, ওর আর কোনো সেন্স আসে না, ফেইন্ট হয়ে যায়। তো সাথে সাথে আমার মেজা চাচা যে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করছে, কোরআন তেলাওয়াত করতেছে 10 মিনিটের মতো প্রায় কোরআন তেলাওয়াত করলো। কোরআন তেলাওয়াত করার পর কোরআন শরীফটা বন্ধ করার পর জাস্ট একটাই কথা বললো আমাদের উদ্দেশ্যে, যে এখন থেকে রাত 3:30 তখন বাজে, এখন থেকে ফজরের আজান পর্যন্ত আমি গেট লক করে দিয়ে যাচ্ছি, ইভেন প্রত্যেকটা গেট, বাসার রুমের এবং মেইন গেট, প্রত্যেকটা গেট লক করে দিয়ে যাচ্ছি ফজরের আজান পর্যন্ত, আমি এসে খোলা না পর্যন্ত তোমরা কেউ খুলবা না। কারণ হিসেবে বললো উনি যে যারা এখানে আছে বডিতে পজেস করছিল, হ্যাঁ জিন যারা, তো ওরা খুবই মানে খারাপ প্রকৃতির, লাইক খুবই এই টাইপের বললেন, পিশাচ টাইপের বললেন। তো ওরা মূলত বডি ছেড়ে গেছে, বাট বাসার বাউন্ডারি ছেড়ে যায়নি, ওরা অনেক কৌশলে অনেক কিছু করবে। আর আমার আপুকে যদি একবার বের করতে পারে বাসার বাউন্ডারি থেকে, এটাও বলে গেছিল চাচা যে ফেরত পাওয়া যাবে না, এটা বলে গেছিল যে ওকে হয়তো পাওয়া যাবে, হয়তো খুব খারাপ অবস্থায় পাওয়া যাবে, বাট ওকে মানে ওকে যে নর্মাল পাওয়া যাবে না। তো যাই হোক চাচা গেট লক করছে, প্রত্যেকটা গেট লক করছে রাসেল ভাই। তো আমরা ডিসিশন নিলাম আমরা ঘুমাবো না, যেহেতু পরের দিন আমাদের ঢাকায় ব্যাক করার কথা, আমরা ঘুমাবো না। তো আমরা যে রুমটায় আপুকে মানে পজেস্ট করছিল ওই রুম থেকে আপুকে শিফট করে দেওয়া হয় অন্য রুমে, আপুর রুমে। তো আমার আপুর রুমে আমার শ্বশুর কোরআন তেলাওয়াত করতেছিলেন আর আমরা অন্য রুমে বসে মানে চিন্তা করতেছিলাম এটা কি হলো। হ্যাঁ, কারণ এটা তো কখনো আমরা দেখিনি, এটা আমাদের চোখের সামনে হয়ে গেল, এটা কি। তো যাই হোক রাসেল ভাই কথা বলতে বলতে ফার্স্ট টাইম যে গেটে একটা ঘুম করে শব্দ হয়েছিল, সেকেন্ড টাইম পজেস্ট হওয়ার আগে সেকেন্ড টাইম সেই শব্দটা ফ্রন্ট গেটে এবং পিছের গেটে এট এ মোমেন্ট, 1 সেকেন্ডের ব্যবধানে। আর আবার 2 মিনিট পর আমরা যে রুমে বসেছিলাম ওই রুমের জানালায় স্ক্র্যাচ, যেহেতু জানালা টিনের ইসের ছিল, যে লোহার ছিল, স্ক্র্যাচ, গ্রিলে স্ক্র্যাচ, মানে গ্রিলে কেউ যদি নোক টেনে নিয়ে যায় অথবা কোনো কিছু টেনে নিয়ে যায় ওরকম স্ক্র্যাচ। এবং বাইরে একটা টয়লেট ছিল আমাদের, যেখানে চাপকল, রাত 3:30টার দিকে চাপকলের পানি চাপতেছে এবং গোসল করার আওয়াজ, মানে কেউ পানি ঢালতেছে। সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটা ছিল, কেউ টয়লেটে হেঁটে যাচ্ছে, মানে আমাদের হ্যাঁ পা টেনে হেঁটে যাচ্ছে, লাইক খরম পরে কেউ যদি ভারী পায়ে হাঁটে। এবং আমার বোনের নাম নীলা,
বলে রাখি রাসেল ভাই নীলা করে ডাক দিতেছিল, লাইক নীলা নীলা এভাবে ডাক দিতেছিল। এটা সবাই শুনছে আমাদের মানে মানে ফজরের আজান পর্যন্ত এটা কন্টিনিউসলি হচ্ছিল। হয় চাপ করে চাপ দিতেছে, না হলে গেটে বাড়ি দিচ্ছে, স্ক্র্যাচ হইতেছে এরকম। আর আমরা এতটাই ভয় পেয়েছি, আমি এতটা ভয় পেয়েছি যে আমি কান্না করতেছিলাম, যে এরকম ভয় আমি কখনোই পাইনি। তো এরকম ফজরের আজান পর্যন্ত রাসেল ভাই কন্টিনিউয়াসলি হচ্ছিল। এবং যখনই আমার চাচা শ্বশুর আজান দিতে যায় তখন গলা কাশি দিয়ে যাচ্ছিল যে হ্যাঁ আমি যাচ্ছি, মানে একটা ইঙ্গিত করে গেল হ্যাঁ আমি যাচ্ছি, কোন রকম ই করো না, টেনশন করো না। তো যেই ফজরের আজানটা দিল রাসেল ভাই, ফজরের আজানটা সেদিন যে এত সুন্দর লাগলো, মানে এরকম সুন্দর মানে হ্যাঁ কখনো মনে হয় হাফ ছেড়ে বাঁচলেন হ্যাঁ আপনারা। হাফ ছেড়ে বাঁচছি, মানে এত সুন্দর আজানটা। তো সেদিন আমার চাচা শ্বশুর আবার তর্জমাও করলো, আর যেমন কোরআন তেলাওয়াত করে মাইকে আজানের পর গ্রামে অনেকে তর্জমা সেটা করলো। তো আজান দেওয়ার পর আলো ফুটার পর আমার মেজো চাচা এসে গেট খুললো, মানে যত লক ছিল গেট খুলে তো বললো যে আমার হাজবেন্ডকে ডেকে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা হও, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হও। আর হচ্ছে যে ওকে যমুনা পর্যন্ত ফলো আপ করবা, মানে চোখে রাখবা। যমুনা ক্রস করার পর ওর অ্যাটিটিউডটা দেখবা, আর যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউডটা লক্ষ্য করবা। তো রাসেল ভাই মানে চাচা যেটা বললেন আসলে মানে যমুনা ক্রস করার আগে ওর অ্যাটিটিউড মানে এমন ছিল যে ওর নিজের মেয়েকেও কোলে নিতেছে না, মানে ওর নিজের মেয়েকে যে কোলে নিবে অথবা মানে একটা হ্যাঁ আমার মেয়ে, সেই ধরনের কোনো না, কিছু না, না, নাই, না, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু এবং নেই। মেজাজ পুরোপুরি অন্যরকম, যে সেই অন্যরকম। এবং এরকম হ্যাঁ, এবং জনি ভাইয়াকে দেখে কন্টিনিউয়াসলি ভয় পাচ্ছিল, মানে জনি ভাই যদি সামনে দিয়ে যায় সে অন্যদিকে যাচ্ছে, এরকম একটা ভয়। তো আর যমুনা ক্রস করার পর অনেকটাই নর্মাল, অনেকটাই স্বাভাবিক। আর জনি ভাইয়া যে ঘটনাটা ও আমার হাজবেন্ড বলুক, কারণ ওকেই বলছে, আমার বোন ওকেই বলছে। আচ্ছা রাসেল ভাই, থ্যাংক ইউ। আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই ইয়েটার, এই ঘটনাটার, যেটা যে আমি কখনোই এরকম শুনিনি আসলে আগে, যে মানে যখন সকাল হয় ও যখন একটু সুস্থ বোধ করে তখন আমি ওর রুমে যাই, ওকে আমি জিজ্ঞেস করি যে আসলে রাতে কি হয়েছিল। অ্যাকচুয়ালি আমারও জানার খুব ইন্টারেস্ট ছিল যে আসলে কি ব্যাপারটা, কি হলো, কি দেখলো এরকম। হ্যাঁ, তো ও আমাকে যেটা বললো যে জাস্ট একটা কথাই বললো যে আচ্ছা মানুষকে এভাবে মারতে পারে। তো আমি ওর কথাটা শুনে মানে খুবই অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, কে কাকে এটা তো মারলো? মারার কোনো ব্যাপারই মারার ঘটেনি। কোনো হ্যাঁ, ব্যাপার, right. তখন আমি ওকে বললাম যে আপু তোমাকে কে মারছে, তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো, আমিও মানে ইয়ে করবো, যে ব্যবস্থা নিবো যে কে এটা করলো। তো বলতেছে যে জনি আমাকে এভাবে মারলো, মানে আমার কাজিনের কথা বলতেছে, আমরা তো ফ্রেন্ড প্লাস কাজিন একই রকম। তো আমি আরো অবাক হলাম যে জনি তোমাকে মারছে, কিভাবে মারলো, কেন মারলো? বলে যে ওই যে ইয়ে যখন গল্প বলতেছিল, মুকুল যখন কথা বলতেছিল আমার এক ফ্রেন্ডের কথা, যে আমি খেয়াল করলাম, মানে ও আর চোখে খেয়াল করছে যে জনি ওর দিকে তাকায় আছে। কিন্তু রাসেল ভাই আপনি কি নোটিস করছিলেন, হুমায়ুন কিন্তু বলছে আমরা সবাই দেখছি যে নীলা জনির দিকে তাকাচ্ছে, কিন্তু নীলা যেটা বলতেছে যে জনি নীলার দিকে তাকায় আর চোখে। তখন ওর ভাষ্য মতো যে ও জনির দিকে তাকায় এবং ও দেখে যে জনি ওর দিকে তাকায় হাসতেছে। তো এক পর্যায়ে ও দেখে যে জনির চোখগুলো লাল হয়ে বড় বড় হয়ে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে যাচ্ছে, ব্ল্যাক শ্যাডো চলে আসতেছে মুখের মধ্যে, মানে খুবই মানে প্যারানর্মাল একটা ব্যাপার চলে আসছে ওর মুখে, এবং হাত দুটা কোনোই থেকে উপরের দিকে উঠে যাচ্ছে বেন্ড হয়ে, আর ঘাড় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। মানে খুবই একটা ভয়াবহ পরিস্থিতিতে জনি ওর উপর জাম্প করে, তারপর আর ওর কিছু মনে নেই। তো এটাকে ধরেই নিছে যে জনি ওকে মারতেছে। তো এরকম কিছু একটা দেখছে ও। তো আমি সকালে চাচাকে জিজ্ঞেস করি যে চাচা এরকম কিছু হয়েছিল, তখন আমার চাচা বলে যে আসলে বাবা এটা তো একটা জিনের পজিশন, তুমি তো বুঝতেই পারছো, আর ওদের ভিতরে অনেক রকম জাত থাকে। এর জন্য আমি তোমাকে বলছি যে রাতের বেলা আসলে ওরা যে চলে যায় এটা ওদের সাইন, হয়তো কোনো সাইন দিয়ে যায়, বা কোনো জিন যখন পজেস্ট করে গেলে জাস্ট চলে গেল। কিন্তু কিছু প্রকৃতির আছে এরা খুবই খারাপ জাতের, মানে তারা কথা দিয়ে কথা রাখে না। আমি বুঝতে পারছি যে এটা কোন প্রকৃতির ছিল, এর জন্যই আমি বলছি যে ঘর থেকে কেউ বের হবে না। হ্যাঁ, এবং তাদের পজিশন ছিল যে দুইটা জিন ছিল এখানে, ইফেক্ট দিতে। ফার্স্টে আমার ফ্রেন্ড মুকুল দেখে যে নীলার মেয়েটা পিছনে দাঁড়ানো, আমরা কেউই দেখলাম না, ওইটা একরকম ইফেক্ট। আবার নীলা যেটা দেখলো যে জনি ওর উপর লাভ দিয়ে পড়লো, এটাও হচ্ছে একরকম ইফেক্ট। তারপরে শেষ পর্যন্ত চাচা যেটা বললো যে আসলে এটা হচ্ছে
ইফরিত প্রজাতির জিনদের মধ্যে পড়ে, যেটা মানে শয়তানের প্রজাতি আর কি, মানে প্রচুর ভয়ঙ্কর ধরনের জিনদের ভিতরেই এটা পড়ে। তো এই জন্য আর কি এই ধরনের এত কিছু হয়ে গেছে, আর উনি আমাদের তাদের লিভ করতে বলছেন। Okay. হ্যাঁ, আরেকটা কথা, আমরা কোনো কিছু দেখিনি, আমরা কোনো কিছু মানে আমরা কোনো জিন দেখিনি, কোনো ভূত দেখিনি, কোনো রকমের কোনো উইয়ার্ড ফেস দেখিনি, বাট আমরা যেটা ফিল করছি, লাইক স্ক্র্যাচ, আপুর নাম ধরে ডাকা, পায়ে ধরে হাঁটা, মানে পায়ে ভারী পায়ে হাঁটা, গেটে বাড়ি দেওয়া কন্টিনিউয়াসলি ফজরের আজান পর্যন্ত। এটা শুধু আমি না, আমরা না, আমাদের ফ্যামিলি, আমার আম্মু আব্বু, আমার শ্বশুর শাশুড়ি যত পার্সেন্ট ছিল সবাই শুনছে। মানে ব্যাপারটা এরকম যে যখন কেউ বাইরে ভারী পায়ের আওয়াজ শুনছে তখন সবাই সেটাই শুনছে, মানে একই জিনিস সবাই জিনিস, শুনছে, এবং আমার স্ক্র্যাচ হ্যাঁ মানে সাউন্ড হচ্ছে স্ক্র্যাচের, তখন সেটাই শুনছে সবাই। সবাই। যখন নক করছে তখন সেই নকের শব্দ হ্যাঁ, শুনছে। এবং আমার হাজবেন্ড কন্টিনিউসলি আমার দুলাভাইয়ের সাথে মানে করতেছে, ইন্টারাক্ট করতেছে যে ভাইয়া আপনি কিছু শুনতেছেন, এই রুম থেকে ওই রুম, ভাইয়া আপনি কিছু শুনতে আওয়াজ পাচ্ছেন? বলে হ্যাঁ পাচ্ছি। বলে বের হয়েন না, বের হয়েন না। জাস্ট আমার হাজবেন্ড এটাই বলতেছেন, বের হয়েন না, যেটাই শুনবেন বের হবেন না, বের হবেন না, এটাই। রাসেল ভাই লাস্টে যেটা হলো, আমরা ঢাকায় ব্যাক করলাম, সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যেটা হয় যে ও পর 3 রাত একই স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখে যে আমার গ্রামের যে বাড়িটা, ওখান থেকে সে রাত্রেবেলা দৌড় দিয়ে বের হয়ে সেই অটো রাইস মিলের দিকে চলে যাচ্ছে, মানে সেই শঙ্খচূড়ার দিকে চলে যাচ্ছে। পর 3 রাত দেখার পরে আমরা এটা নিয়ে আবার একটু চিন্তা করলাম যে এটা কেন হচ্ছে। চাচাকে ফোন করা হলো, চাচা বললো যে তোমরা এক কাজ করো, ঢাকায় ভালো কোনো হুজুর বা কোনো মানে ইসলামিক স্কলারের ইয়েটা নাও, কোনো সাজেশন নাও। পরে আমরা একটা হুজুর দেখালাম, তো উনি আবার তাকে কিছু Treatment করেছেন তারপরে। রিচুয়ালস দিল, ইয়েকে সপ্তাহখানে করার পরে আল্লাহর রহমতে তারপর তিনি ভালো হয়ে গেছেন। হ্যাঁ একদম ভালো। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করার জন্য এবং আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য। এবং আশা করছি আপনাদের মধ্যে আরো অনেকেই আছেন যারা ইন্টারেস্টেড, এবং নেক্সট উইকে নিশ্চয়ই এরকম আরো অনেককেই পেয়ে যাবো যারা আমাদের এখানে এসে ঘটনা শেয়ার করবেন। ইলোরা আমাদের SMS করেছেন হলি ক্রিসেন্ট স্কুল থেকে, এবং তার কাছে সেকেন্ড যে স্টোরিটা তিনি শুনেছেন সেটা খুব ভালো লেগেছে। অর্চি আমাদের ঢাকা থেকে লিখেছেন যে সেকেন্ড এবং থার্ড দুটো স্টোরি তার কাছে বেশ ভয়ের লেগেছে। এসকে পারভেজ নরসিংদী থেকে আমাদের SMS করেছেন রুম্পা এবং তার ওয়াইফ এবং রুম্পা এবং তার হাজবেন্ড আরিফ হবিগঞ্জ থেকে। এবং ফ্রাইডে 13 তার জন্য আনলাকি, তিনি তাই বলেছেন। এমডি কিন্তু আনলাকি বলে না, যাই বলেন, একটা জিনিস এরকম যেন না হয় যে শুধুমাত্র ফ্রাইডে 13 তারিখ খুব ভালো করে খেয়াল করেছেন এই দিনে কি মানে খারাপ ঘটনা ঘটে। এমন হতে পারে যে আজকেই কোনো খারাপ ঘটনা ঘটেছে, আপনি হয়তো এই ডেটের উপরে দোষ চাপাচ্ছেন। এরকম না হলে অবশ্যই ফ্রাইডে 13 আপনার জন্য তার আনলাকি হবে, বাট কোন তারিখকেই আনলাকি একদম ধরে নিয়েন না, তাই না? কল্লু আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রোমান্টিক ভূত, আচ্ছা নারায়ণগঞ্জ থেকে। ওকে, শামীম আমাদের SMS করেছেন প্রণব কুমার ময়মনসিংহ থেকে। এছাড়াও শাকির আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সুমন। এছাড়াও অনেক আমাদের SMS করেছেন, মুকিত এবং শিমু আমাদের সাথে রয়েছেন, লিমন আমাদের সাথে রয়েছেন, আনোয়ার সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, অপু এবং সাথী আমাদের সাথে রয়েছেন, মুকিত এবং সুমু। এছাড়াও মোস্তাক বেদি রোড থেকে রয়েছেন তার বেবি মাইশা এবং তার ওয়াইফ প্রজাপতি, তারা সবাই একসাথে আমাদের সাথে শুনছেন। অনেক খুলনা থেকে আমাদের SMS করেছেন, অনেক অসুস্থ, তারপরে তিনি আমাদের সাথে রয়েছেন। রাজীব এবং লোপ আমাদের সাথে রয়েছেন, আদনান ঠাকুর তালুকদার। এছাড়া আমাদের সাথে রয়েছেন প্রণব কুমার, RM রাকি আমাদের সাথে রয়েছেন সোনিয়া চিরং থেকে। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে ইমাম ঝিনাইদহ থেকে। এছাড়াও আমাদের সাথে রয়েছেন হীরা, আমাদের সাথে রয়েছেন পাপড়ি ভূতের গলি থেকে, এবং আরো অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু রয়েছেন। এছাড়াও ফেসবুকে দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন আই লাভ ভূত FM লিখেছেন ওমর ফারুক, খুব ভয় লাগছে লিখেছেন স্পার্কলেস স্মাইল। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আকাশের মতো মন। এছাড়া আমাদের সাথে রয়েছেন ফজলে রাব্বি, আমাদের সাথে আছেন সিজাত বাপ্পি। এছাড়াও সাইদ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হাসান মুন্ডা, আঞ্জুম মুক্তা আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আরিফুল জিতু আমাদের সাথে রয়েছেন, মুনিরা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ভিকি সিং। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন আমাদের সাথে, এবং আমাদের ফেসবুক পেজে আপনি জয়েন করতে পারেন। এবং আপনি সেই জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে চলে যাবে www.facebook.com/radio.furti, এবং আপনি আরো একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এই দুটো লিঙ্কে যে আপনি ক্লিক করে আপনি আমাদের আজকের গেস্টদের ছবি দেখতে পারেন এবং সেখানে জানাতে পারেন যে কার ঘটনা
ভালো লাগছে এবং কোন ঘটনাগুলো বেশি আপনাদের ভালো লাগছে, এবং সেই সাথে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আগামী সপ্তাহের জন্য আপনার ঘটনা আপনি নিশ্চয়ই চান যে আমরা সিলেক্ট করি, সুতরাং সেই রকম একটা ঘটনা, দারুণ একটা ঘটনা পাঠিয়ে দিন আমাদেরকে। এবং সেই ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, অনেকেই জিজ্ঞেস করেন কিভাবে পাঠাবেন, আমাদের যে ফেসবুকে যে লিঙ্কটা বললাম সেখানে গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ওয়েবসাইটে আপনি যে কোনো জায়গায় রেডিও ফুর্তির ইমেল অ্যাড্রেস লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। রেডিও ফুর্তির ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন। আপনি গুগলে যেয়ে বলতে পারেন রেডিও ফুর্তি, লিখলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সো আপনি এছাড়াও আপনি আপনার পরিচিত কারোর সাথে কাছে জিজ্ঞেস করে নিতে পারেন। আমি আরো একবার আমাদের ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ভূত এফএম, তো জানেনি, আমি আরো সহজ করে বলছি কারণ প্রতি সপ্তাহে এই ধরনের প্রশ্ন আমাকে অনেক শুনতে হয়। ভূত এফএম @radiofurti.fm, এবং স্পেলিংটা করলে এরকম হয় BHOOTFM @FM, ভূত এফএম একসঙ্গে, এবং তারপরে @RadioFoorti.fm, এই দুটো একসঙ্গে, মাঝখানে একটা ডট আছে। ওকে, সো এই ছিল অ্যাড্রেস। এবং আমাদের সাথে SMS করতে চাইলে আপনারা জানেন যে আমাদের SMS করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাকি, আমরা তার কাছে ঘটনা শুনবো এবং আপনাদের আশা করছি যে জাকির ঘটনা অনেক ভালো লাগবে। জাকি কোথা থেকে এসছেন এবং আমাদের যদি জানিয়ে দেন যে আপনি যে ঘটনাটা বলবেন সেটা কোথায় ঘটেছে। আমার বাসা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে। ঘটনাটা আমাদের কলাভবনে ঘটে যাওয়া। আচ্ছা, ঘটনাটা প্রথম যে ঘটনাটা কলাভবনে, সেটা হলো আমাদের ফাইনাল ইয়ারের কৃপা আপু আমাকে বলেছিলেন। তো আমাদের ডিপার্টমেন্টটা হলো কলাভবনের টপ ফ্লোরে, 6 তলায়। আমাদের কিছু কোর্স থাকে, একটা কোর্স হলো সেট ডিজাইন, নাটকের সেট ডিজাইনের। তো তখন কৃপাপুদের পরীক্ষার আগে কিছুদিন তাদেরকে বেশ রাত পর্যন্ত কাজ করতে হতো ডিপার্টমেন্টে। তো আমাদের ডিপার্টমেন্টে এমনিও অনেক রাত পর্যন্ত কাজ হয়, এই কারণে ডিপার্টমেন্ট 6 তলা সবসময় আলোকিতই থাকে, কিন্তু অন্য ফ্লোর গুলা কলাভবনের অন্ধকার থাকে। এই করিডোরে 2-1টা লাইট থাকে। এখন যেদিন ঘটনাটা যেদিন শুরু হলো, সেদিন কৃপাপু এবং সাথে তার 2 ফ্রেন্ড ছিল, তারা নামছেন। তারা যখন 3 তলায় নামলেন, 3 তলাও অন্ধকার, করিডোরে 2-1টা লাইট আছে। আর কলাভবনের সিঁড়িটা হলো কলাভবনের ঠিক মাঝখানে, আর সিঁড়ির 2 পাশে করিডোর দুই পাশ দিয়ে অনেক লম্বা। কলাভবন বিল্ডিংটা পাশাপাশি অনেক লম্বা। তো তারা দেখলো যে তাদের হাতের বাম পাশে করিডোরের একবারে লাস্ট প্রান্তে একজন লোক বসে আছে। লোকটা খালি গায়ে, একটা নর্মাল ফর্মাল প্যান্ট পরা, এবং সে উত্থিত পদ্মাসনে বসা। উত্থিত পদ্মাসনটা হলো 2টা পা ফোল্ড করা থাকে এবং হাতের তালু শুধু মাটিতে থাকে, আর বাকি বডির পুরো পার্টটা উপরে থাকে, মানে হাতের উপরে বডিটা উপরে উঠে। এটা হলো উত্থিত পদ্মাসন। এই জিনিসটা তাদের কাছে খুব অদ্ভুত লাগলো। তারা এর জন্য প্রায় 10-15 সেকেন্ড ওই লোকটাকে অবজার্ভ করছে। হঠাৎ করে লোকটা তাদের দিকে টার্ন করলো এবং খুব একটা লোকটা তার ছিল খুবই রাগান্বিত একটা দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকালো। এটা দেখে তারা দৌড়ে নেমে গেল। ওদিনকার মতো ওই ঘটনা এখানে শেষ। পরের দিন আবারও তারা, তখনও প্রায় রাত 9:30-10টা বাজে, নামছে। ওই দিনও 6 তলা থেকে নামছে, এবং 3 তলায় আসার পর আজকেও তারা একই ঘটনা দেখতেছে, যে ওই লোকটাই ওই একইভাবে খালি গায়ে এবং উত্থিত পদ্মাসনে বসে আছে। এবং আজকেও তারা কিছুক্ষণ দেখার পর ওই লোকটা আজকেও আগের দিনের মতো ওদের দিকে হঠাৎ করে টার্ন করলো এবং ওই রাগান্বিত দৃষ্টিতে। তো আজকে তারা খুব ভয় পেয়ে গিয়ে দৌড়ে গিয়ে নিচের যে নাইট গার্ড ছিল, 2জন নাইট গার্ড থাকে কলাভবনের রাতের বেলা, তো তাদেরকে গিয়ে বললো এরকম ঘটনা। তো তারা বললো যে আমরা তো মাত্র 2জন আছি, আর 6 তলার ডিপার্টমেন্ট ছাড়া তো আর কোনো ডিপার্টমেন্ট খোলাও নাই। তারপর তারা চেক করে আসবে বললো। তারপর গিয়ে চেক করে এসে বললো যে না, কেউ তো নাই। তো ওই দিন শেষ হয়ে গেল। থার্ড দিন আবার যখন তারা নামছে, ওই 3 তলায় নামার পর আজকেও তারা দেখলো ওই লোকটা ওই একইভাবে বসা, উত্থিত পদ্মাসন। আজকে যেটা হলো, যে লোকটা তাদের দিকে তাকানোর পর উঠে সোজা দৌড় দিল, মানে তাদের দিকে দৌড় না দিয়ে করিডোর আরেকটা রাস্তার যে চলে গিয়েছে ভবনের পিছন দিকে, ওই দিকে সোজা দৌড়। উল্টা হওয়ার কথা ছিল, যারা দেখছে তাদের দৌড় দেওয়ার কথা ছিল, কিন্তু প্রথম 2 দিন সে কোনো রিয়াকশন, শুধু তাকাচ্ছিল। থার্ড দিন উঠে সোজা দৌড় দিল। হ্যাঁ, এই ঘটনাটা আমি যখন আমার আর ফিলসফি ডিপার্টমেন্টের এক বড় ভাইয়ের কাছে বলেছিলাম, তখন তিনি তার একটা এক্সপিরিয়েন্স বললেন
এটা 2009-10 সালে এই টাইমে, তখন তিনি মাস্টার্সে, তখন তিনি একজন প্রফেসরের আন্ডারে একটা প্রজেক্টে কাজ করছিলেন, যে কারণে তাকে এরকম অনেক রাত হয়ে যেত বাসায় ফিরতেন। প্রজেক্ট সাবমিশনের কিছুদিন আগের ঘটনা। তো 3 তলায় ফিলোসফি ডিপার্টমেন্ট, আর উনি আমাদের কলা ভবনের সিঁড়ি এবং লিফট যেখানে, তার পাশ দিয়েই হলো যে প্রতিটা ফ্লোরে একটা করে বড় ক্লাসরুম আছে, লেকচার থিয়েটার টাইপের, যেখানে প্রায় 150 জনের ক্লাস নেওয়া হয়। বিরাট রুম যেগুলো, এবং এগুলো এসি, অনেক ডিপার্টমেন্টে এসি, এই রুম গুলো বিশেষ করে এসি থাকে, এবং দরজা জানলা সব অফ করে, এবং জানালা গ্লাসের হলো শাটার ফেলা থাকে, করে ক্লাস চলে। উনি প্রথম দিন যেটা দেখলেন, প্রথম দিন না, উনি প্রায় 3 দিন টানা উনি যখন ফিরতেন রাত 10টা বা 10:30, উনি দেখতেন যে ওই কলা ভবনের ওই রুম গুলায়, ওনার 3 তলায়, ফিলোসফি ডিপার্টমেন্টের 3 তলায়, ওই রুমটার পাশ দিয়ে আসার সময় উনি শব্দ পেতেন যে ক্লাস হচ্ছে। ক্লাসে যে অনেক মানুষ, তো মানে একটা বড় গ্যালারিতে অনেক মানুষ হলে একটা তো নর্মাল গুনগুন বা কথা বলা আওয়াজ পাওয়া যায়, সেটা উনি লক্ষ্য করতেন। প্রথম 1, 2, 3 দিন এটা লক্ষ্য করার পর 4th ডেতে ওনার সাথে আরেকজন ছিল, ওই প্রজেক্টে কাজ করছে আরেকজন। তো উনি বলেন এরকম যে আমি ওই লোক আরেকজন যে ছিল তাকে বলছিল যে এরকম 3 দিন ধরে আমি নোটিস করছি, তো এক্সট্রা ক্লাস তো 1-2 দিন হতে পারে, কিন্তু প্রত্যেক দিন তো হয় না এরকম, তাও আবার রাত 10:30টায়। আর মেয়েদের হল তো আমাদের 9:30টায় বন্ধ হয়ে যায়, প্রত্যেকটা হল, তো হওয়ার কথা না। ও সাথে যে ছিল সে বলে আচ্ছা এক কাজ করি, আমরা খুলে দেখি। যেই তারা আওয়াজ পাচ্ছে, যেই তারা দরজাটা খুললো, অমনি আওয়াজ নাই এবং পুরো লাইট অফ, এবং রুমের ভিতর কেউ নেই। এটা থেকে তারা খুব ভয় দৌড়ায় নিচে নেমে গেল, এবং নাইট গার্ডকে গিয়ে বলে, মানে যে ভাইয়াটা 3-4 দিন ধরে নোটিস করছে, উনি বলে এরকম 3-4 দিন ধরে করছে। তখন ওই গার্ডটা তাদেরকে যেটা বললো যে মামা, আপনি তো মাত্র 3-4 দিন ধরে এইসব জিনিস দেখে ভয় পাচ্ছেন, আর আমরা বছরের পর বছর প্রত্যেক তালায় তালায় এবং বিভিন্ন ক্লাসরুমে এরকম রাত 2টা-2:30টায় ক্লাস হইতে শুনি। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার যেটা, যে রাত 2টা-3টার সময় আপনি লিফট অন হয়ে যায়। এটা ইলিউশন না, সো এটা মানে এরকম কিছু না, মানে সবাই মানে অলরেডি জানে ব্যাপারটা, এবং এটা রেগুলার একটা ঘটনা সবার কাছে। তখনকার, এখন আমি ইদানিং ওই সময় কথাই বলছি, আমি ওই সময় কথাই বলছি। প্রথম যেটা বলছি ওইটা আবার কিন্তু এই বছরই ঘটা। আচ্ছা, কৃপা আপু যে ঘটনাটা বলেছে ওইটা এই বছরের ঘটা। উনি বলছেন বেশি কিন্তু আগেরও না, যে ঘটনাগুলো বলছেন সেগুলো কিন্তু খুব বেশি আগের না। যে আপনি লিফট অন হয়ে যায় এবং একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে। লিফট তো ভিতরে সুইচ, যেটাতে আপনি যাওয়া আসা করবেন, তো একটা ফ্লোর থেকে একটা ফ্লোরে যাওয়া আসা করে লিফট একা একাই, এবং কোনো ধরনের মানে কেউ থাকুক আর না থাকুক আপনার বন্ধ হয়ে যায়। আর কলা ভবনের লিফট হলো রবিবার থেকে বৃহস্পতিবার 5টা পর্যন্ত অন, আর শুক্র শনিবার রাত 9টা পর্যন্ত। আচ্ছা, সো এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো কেন ঘটেছে বা এই ঘটনাগুলোর উৎস কোথায়, এই সম্পর্কে কোনো কিছু নিশ্চয়ই জানা যায়নি। উৎস ঠিক মানে ভেরিফাই করে বলা যাবে না, যেহেতু অনেক আগের বিল্ডিং, এবং এই বিল্ডিং এর সামনে ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ বা সব রকমের গণহত্যা, অনেক কিছু দেখেছে এই বিল্ডিং। হ্যাঁ, সেটাই, কিন্তু মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক এই ঘটনার কোনো কারণ জানা যায়নি। ওকে, সো এই হচ্ছে ঘটনা, এবং আমি জাকিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্লাস আমাদের সঙ্গে একটু আগে যারা ঘটনা শেয়ার করলেন, সেই হাজবেন্ড ওয়াইফ দুজনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আমাদের আবারও নতুন গেস্ট নিয়ে আসতে হবে, সো এটা কিন্তু একটু লম্বা বিরতি না, মানে বিরতি লম্বা না, অনেকক্ষণ পরে বিরতি নিচ্ছি। সো এই ব্রেকটার পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করতে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমাদের গেস্ট আবারও চেঞ্জ করতে হবে, বলছিলাম 3 জন, এবং 3 জনের ঘটনা ফুরিয়ে গেল, আরো 3 জন নতুন আমাদের এখানে এসে কিছুক্ষণের মতো জয়েন করবেন। সো আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। আর যাবার আগে আরো একবার বলে দেবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা তো SMS পাঠাচ্ছেন আমাদের সাথে, আমাদের ফেসবুক পেজেও আছেন, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইমেল করা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm। আর যারা ফেসবুকে ঘটনা পাঠাচ্ছেন তারা প্লিজ 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 অনুগ্রহ করে মেইল করবেন, এবং মেইল করাটা আমাদের মানে এটা হচ্ছে আমাদের মানে প্রথম যে আপনি মেইলটা করে আমাদের পাঠিয়ে দেবেন, এবং আপনি যদি ফেসবুক ইউজ করতে পারেন ডেফিনেটলি আপনি মেইল করতেও একই ব্যাপার, মানে ওইটা কষ্ট করে টাইপ করা লাগছে, তাই না? সো আমরা যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড, রেডিও 40 and don't stop the 40।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় বেরিয়ে ফুর্তির 8.0 FM। আমি রাসেল আছির সাথে, এবং চলছে এই মুহূর্তে একটার পর একটা ঘটনা, এবং আমরা আজকে এই জন্য আপনাদের SMS বা যাবতীয় কিছু একটু মানে ধীরে ধীরে পড়তে হচ্ছে, এবং মানে কম পড়তে হচ্ছে আর কি। তো আমরা সরাসরি আগে ঘটনায় যাব, একটা ঘটনা শুনবো, তারপর আপনাদের ইমেল পড়বো, ইমেল তো না, আপনাদের আমি আপনাদের ফেসবুকের যে কমেন্টগুলো আছে সেগুলো পড়বো, এবং আপনাদের ফেসবুকে আপনার যে সমস্ত কমেন্টগুলো করছেন সেগুলো পড়বো, সেই সাথে SMS গুলো পড়া হবে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমি নামটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি না, Okay, আমি কোনো ঘটনায় সমস্যা চলে নেই। যাচ্ছি। আচ্ছা, ওকে। এই ঘটনাটা হচ্ছে 4 বছর আগে, নভেম্বর 2011। তখন আমি বেলি রোড অফিসার্স কোয়ার্টারে থাকি। এটা অ্যাকচুয়ালি ঢাকার ভেতরে অনেক নিরিবিলি একটা জায়গা, আর রাত 8-9টার পর আরো বেশি নিরিবিলি হয়ে যায়। তো এরকমই একদিন আমি পড়া টেবিলে বসে আছি, দেখলাম বাইরে একটা ঠক ঠক আওয়াজ পেলাম আর কি। তো আমি কিসের আওয়াজ চেক করার জন্য আমি পর্দাটা সরাতেই দেখি যে আমার থেকে 10 হাত দূরে, ও বলে রাখি যে আমি অ্যাকচুয়ালি আমাদের বাসাটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। তো দেখি যে উঠানে আমার থেকে 10 হাত দূরে এক বৃদ্ধ মহিলা, সে এক লাঠিতে ভর দিয়ে ঠক ঠক করে আগাচ্ছে আর কি সামনে। তো না, আমার কাছে ব্যাপারটা খটকা লাগে, কজ আমাদের কোয়ার্টারে সবসময় দারোয়ান থাকে, আর গার্ড সবসময় চেক করে যে বাইরে থেকে কে আসতেছে। আর রাত 9টার পর অ্যাকচুয়ালি এইরকম বয়স্ক কোনো মহিলাকে ভেতরে হাঁটার জন্য অ্যালাউ করবে না। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ওনার ফেসটা দেখতে পারি না, কজ বাইরে অন্ধকার ছিল, জাস্ট অবয়বটা দেখতে পারি। সেটা দেখেই বুঝি যে উনি আমাকে দেখে অ্যাকচুয়ালি থমকে গেলেন। আর তারপরেই উনি যেটা করলেন যে উনি ওনার হাতের লাঠিটা ফেলে দিলেন, আর তারপর উনি জাস্ট দৌড়ে আমার দিকে আসতে শুরু করলেন। কিন্তু ভয়ের ব্যাপার হচ্ছে উনি খুঁড়িয়ে খুঁড়ে দৌড়ে আমার দিকে আসতে শুরু করলেন। তো আমি অনেক ভয় পেয়ে যাই, আমি জানালা থেকে সরে আসি। তো এই সময় আমার রিলেটিভ চলে আসে, যে কারণে ওই সময় ভয়টা অনেকটুকু কমে যায়। তো যাই হোক, নেক্সট দিন দুপুরবেলা আমি তখন বারান্দায় গেলাম। তো আমি দেখলাম যে দূর থেকে এক বৃদ্ধ লোক উঠান থেকে হেঁটে আসছে, একদম কালো করে। উনি ভিক্ষুকই হবে, কজ ওনার হাতে একটা আমি থালা দেখলাম, ভিক্ষা করার থালা। তো এখন এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বাসার সামনে আরো 4টা বাসা পড়ে, 4টা বাসার বারান্দা। উনি ভিক্ষুক হলে অ্যাকচুয়ালি প্রতিটা বাসায় ওনার নক করার কথা, তো উনি কোনো বাসায় নক না করে স্ট্রেট আমার দিকে আসতে শুরু করলো। আর একটু আগানোর পর দেখলাম যে ওনার অ্যাকচুয়ালি চোখ লাল, আর উনি আমার উপর ক্ষিপ্ত মনে হচ্ছে, পুরা দেখেই বোঝা যাচ্ছে। তা আমি সাথে সাথে দরজা আটকিয়ে দেই, আর রুমের ভেতরেই বসে থাকি। তো একটু পরেই দেখলাম যে আমার বারান্দায় অনেক জোরে জোরে ঠকঠক করে উনি নক করছেন। আর নকটা নর্মাল মানুষ যেভাবে নক করে ঠিক সেরকম না, ব্যাপারটা কাইন্ডা হুমকির মতো ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি এটা শুনে ভয় পাই, আর উনি শুধু বলতে থাকে যে দরজা খোল। তো আমি টিভি ছেড়ে দেই, আর টিভি ছাড়ার পর আমি যেটা করি, ভলিউম বাড়িয়ে দিয়ে যে চ্যানেলে আপনার আরবি একটা চ্যানেল আছে যেখানে শুধু সূরা আর কোরআন তেলাওয়াত করে, আমি সেটা জোরে করে অ্যাকচুয়ালি ছেড়ে দেই। এই সময় একটু পরে ওই লোক চলে যায়, যাওয়ার আগে বলে যে আমি আবার আসবো। তো যাই হোক, ওই দিনই বিকাল 4টার দিকে, তো বাসায় কারেন্ট ছিল না, আমি আমার MP3 রেডিও শুনতেছিলাম। আমি আমার খাটে বসেছিলাম। তো আমার খাটের সাথে যে জানালা, সেই জানালাটার পর্দা নামানো থাকলেও বাইরে থেকে কোনো কিছু গেলে সেটার অ্যাকচুয়ালি শ্যাডোটা পড়ে, মানে ছায়াটা পড়ে। তো এই সময় আমি দেখলাম বাইরে জাস্ট উঠানে কোন একটা মেয়ে হেঁটে যাচ্ছে, মানে অনবরত আমার বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি মেয়েটার নেক পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমি এটা ভেবেই সন্তুষ্ট ছিলাম যে যা হচ্ছে এটা বাসার বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে না। কিন্তু এটা ভাবতে না ভাবতে আমি দেখলাম ছায়াটা বড় হয়ে গেল। ছায়াটা এখন আর নেকে আমি দেখতে পাচ্ছি না, আমি কোমর পর্যন্ত দেখতে পাচ্ছি। সে এখন আমার বারান্দার ভেতরে অ্যাকচুয়ালি হাঁটছে। তো আমি অ্যাকচুয়ালি ভয় পেয়ে আমি আয়াতুল কুরসি পড়ি 3 বার। তারপর সাহস নিয়ে আমি বারান্দার দরজাটা খুলি, বারান্দার না অ্যাকচুয়ালি বাসার দরজাটা খুলি। MP3টা হচ্ছে আমার খাটের পাশে একটা চেয়ার 3 ফুট দূর, সেখানে রেখে দিই MP3 প্লেয়ারটা। তো আমি যখন খুলি দেখি যে কিছুই নেই। আমি জাস্ট আবার দরজাটা আটকাতে যাই, দেখি যে একটা শ্যাডো, কালো ছায়া, সেটা মেয়েরই ছায়া হবে, কজ উপরের চুলগুলা উঠতেছিল কাইন্ডা, সেটা ঠিক আমাকে ভেদ করে চলে গেল। খুব গরম কিছু আমার ভেতর দিয়ে চলে গেল। তো তারপরে আমি অ্যাকচুয়ালি সেন্সটা হারিয়ে ফেলি।
তো আমার যখন সেন্স ফেরে আমি দেখি যে আমি হাত পা কিছু নাড়াচাড়া করতে পারছি না, একদমই পারছি না। তো এই সময় আমি কি যেন আরবিতে বলে চিৎকার দিই, আমি আসলে নিজেও বলতে পারবো না। তো এরপরেই আমি আস্তে আস্তে আমার হাত পা মুভ করতে পারি। তো আমি ধরে নিতেছি যে এটা আমাকে বোবায় ধরতে পারে, বাট ফ্যাক্ট হচ্ছে যদি বোবায় ধরে থাকে তাহলে, আর আমি যদি ব্যাপারটা ঘুমের মধ্যেই হয়ে থাকে লাস্ট ঘটনাটা, তো আমি MP3 প্লেয়ারটা আমার সাথেই থাকার কথা। কিন্তু MP3 প্লেয়ারটা আমি যখন উঠলাম দেখলাম যে MP3 প্লেয়ারটা চেয়ারের উপরেই ছিল। তো এটা বলতেই হবে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে আর কি। এরপর থেকে আমি অ্যাকচুয়ালি রাত্রেবেলা সচরাচর চেষ্টা করি খুব নিরিবিলি হওয়ার আগেই ঘুমায় পড়তে, অ্যাটলিস্ট একটা পার্সন জেগে থাকা অবস্থায় ঘুমায় পড়তে। আর যদি কোনোভাবে একদম রাত 3টা 3:30টার দিকে কখনো যদি ঘুম ভেঙেও যায়, আমি চেষ্টা করি রুমের লাইট জ্বালিয়ে ঘুমাতে, কারণ এখন আমি ভয় পাই। এখন আগে কোনো সময় ভয় পেতেন না? আমি কখনোই আগে ভয় পেতাম না। আগে 3টা 4টার সময় আমি উঠে কোনো ধরনের কোনো ঝামেলা এখন হতো না। জিনিসটা কাইন্ড এখন ভয় লাগে আমার। সেটাই, মানে যে কোনো সময় যে কোনো দিন যে কেউ হঠাৎ করে এরকম কোনো কারণে ভয় পেয়ে যেতেই পারেন, এবং আপনি ভয় পাননি মানে এই ব্যাপারটা এরকম না যে আপনি ভবিষ্যতে ভয় পাবেন না। আপনি তো কোনোদিন ভাবেননি বোধহয় যে আপনার না, আমার এরকম, সাথে এরকম হবে আমি হ্যাঁ, কখনো ভাবিনি একসাথে। কখনো ভাবেননি। সেটাই তো, আমিও সেটাই বলবো যে মানে যারা অনেক সময় বলেন, আফসোস করেন যে কই কোনোদিন তো কিছু দেখলাম না, না দেখেছেন তো অনেক ভালো আছেন। দেখে ফেললে কষ্ট করে রাত জেগে এখানে যারা ঘটনা বলতে আসছেন তাদের মতো ঘটনা তো বলতেই হবে, আর সারাটাক্ষণ ভয় মনের মধ্যে নিয়ে চলতে হবে। সুতরাং যারা দেখেননি তারা এখনো বেঁচে গেছেন। আমরা পরবর্তী অতিথির কাছে যাব, তবে যা বলেছিলাম সেরকমই আমরা কয়েকটা আমরা কতগুলো SMS পড়বো। অভি আমাদের SMS করেছেন অভি, এবং তিনি বলছেন যে থার্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। SK পারভেজ আমাদের SMS করেছেন নরসিংদী থেকে। RM রাকিব আমাদের SMS করেছেন অনেক খুলনা স্টার হল থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আবেদ সিলেট থেকে। আশিক আমাদের SMS করেছেন, লিখেছেন নাইস স্টোরি। ইকলাস আমাদের SMS করেছেন চিটাগং থেকে। এছাড়া আমাদের SMS করেছেন সোহেল, আমাদের SMS করেছেন অভি। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আসমা রাজশাহী থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মিলন, এবং এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আমার নাম ফরহাদ। এছাড়াও শোভন আমাদের SMS করেছেন ফারহান, SMS করেছেন ফুয়াদ, SMS করেছেন ভূতের রাজা। এছাড়াও SMS করেছেন আহনাফ, SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি যে অনেক সহ আরো অনেকে। আমি আসলে ভূত FM যখন শুরু করেছিলাম তার আগে পর্যন্ত আমি আসলে ভূত FM এ যতগুলো ভয়ঙ্কর ঘটনা শুনেছি তার আগে ভয়ঙ্কর ঘটনা খুব কমই শুনেছি। আপনাদের অনেকের ক্ষেত্রেই আমার মতন ঘটনা ঘটতে পারে, কিন্তু ব্যাপারটা হয় কি, সব ভয়ঙ্কর ঘটনাগুলো যত বেশি আমরা শুনি তত বেশি আমরা ধীরে ধীরে সাহসী হয়ে উঠি। তখন দেখা যায় যে আস্তে আস্তে ভয় কাঁপতে শুরু করে। ঘটনাটা এই জন্যই ঘটনাটা এরকম না যে আগের কোনো ঘটনা ভালো ছিল বা এখন খারাপ ছিল। ব্যাপারটা এরকমই যে একটা রাস্তায় আপনার একদিন যেতে ভয় লাগে, আপনি গেলেন না, পরের দিন হয়তো কারোর সাথে গেলেন, তার পরের দিনও কারোর সাথে গেলেন, তার পরের দিনও কারোর সাথে গেলেন, তার পরের দিনও কারোর সাথে গেলেন। এরকম করে যেতে যেতে একদিন হঠাৎ করে কিন্তু আপনি রিস্ক নিয়ে নেবেন যে যাই না এই রাস্তায়, কিসের ভয়, কি আছে। একবার যদি সেই রাস্তা দিয়ে যেয়ে ফেলেন তাহলে দেখবেন যে আরো অনেক এরকম ভয়ের রাস্তা, না এরকম তো কিছু হয় না। তখন আমার ভয়টা কেটে গেলে তখন ভয় পাওয়াটাও খুব মুশকিল হয়ে ওঠে। তো যাই হোক, ভূত ফিল্ম শুনে যাই হোক আপনার ছোটখাটো কোনো ঘটনা শুনে ভয় পাবেন না এই বিশ্বাস আমাদের আছে। যেমন আমার মনে হয় যে আমরা এর আগে ফ্রাইডে 13 যদি ভূত ফিল্মের আগে শুনতাম তাহলে ভাবতাম না জানি কি। আপনি কিন্তু দেখলাম যে ম্যাক্সিমাম মানুষই এটা কোনো মাথা ব্যথা নিয়ে ভয় পান না, সবাই লিখছেন যে না এটা তেমন কিছু না, ফাইন, এটা ভালো এবং এটাই চাই। এত সাহস বাড়ানোর জন্য আপনি থাকতে পারেন ভূত এফএমের সাথে। আমাদের সাথে SMS এ আপনি যোগাযোগ করতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদেরকে ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আরমান SMS করেছেন, তার কাছে অবশ্যই আজকে ঘটনা ভালো লাগছে, কিন্তু আজকে যে কয়টা ঘটনা ঘটেছে তার মধ্যে ম্যাক্সিমাম মানুষই বলছেন যে ভালো লাগছে। আমি আসলে কনফিউশন তৈরি হয়ে যায় যখন দুই রকম পাই, তবে হ্যাঁ এক একজনের পছন্দ এরকম হতে পারে। আপনি ঘটনা যখন যদি যেটা যার ভালো লাগবে, এই জন্য আমি বলি যে সবসময় পাশে লিখে দিবেন, বিশেষ করে ফেসবুকে যখন আপনারা কমেন্ট করবেন তখন, যে কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে। আমাদের রেজওয়ানা ইসলাম সেতু শুনতে চান হাসপাতাল, মর্গ অথবা এই টাইপের কোনো ঘটনা। তবে এই ঘটনাগুলো আপনাদের পরিচিত কেউ যদি জেনে থাকে বা আপনি যদি জানেন, আমরা অনেকবার শুনিয়েছি, বহুবার এই ধরনের ঘটনা শুনিয়েছি, সবসময় এতগুলো ঘটনা
ঘটনা, মানে কি বলবো যে মানে বাংলাদেশে যদি কয়টা মানে যতগুলো মর্গ আছে প্রত্যেকটা মর্গে যদি একটা করে ঘটনা ঘটে তারপরে ঘটনা ফুরিয়ে যাবে হয়তো। তো নতুন ঘটনা ঘটতে হবে, সেটা একটা ব্যাপার। আর আমাদেরকে শাহরিয়া ইসলাম SMS করেছেন, মানে কমেন্ট করেছেন আর কি। তো মজাটা হচ্ছে কি যে এই যে লাইভ আমরা করি এবং এই যে আমরা ঘটনা কালেক্ট করে করি, সেটা একটা মজাও আছে যে ঘটনাগুলো সবগুলো মানে কি বলবো একদম অথেন্টিক হয়। এবং আরেকটা দুর্ভাগ্য ব্যাপারটা হচ্ছে যে এই যে আপনি এখন একটা শুনতে যাচ্ছেন মর্গের ঘটনা, এটা যদি স্ক্রিপ্টেড কোনো কিছু হতো, আমি আগামী সপ্তাহে আপনার এইটা ডেফিনেটলি আপনার ইচ্ছা পূরণ করতে পারতাম, কোনো ব্যাপারই ছিল না। এবং আপনাকে ভয় কত রকম ভাবে পাওয়া যায় সেটা লিখে লিখে ওরকম ভাবে ভয় পাওয়া যেত, বাট সেটা কিন্তু অথেন্টিক হতো না, আপনার মনেই থাকতো যে এটা বানানো একটা ব্যাপার। ঠিক ওই সিনেমা দেখে ভয় পাওয়ার মতো যে না এটা তো অভিনয়। সিনেমা দেখে একদম লাস্ট সিনে যখন হিরো গুলি খেয়ে মারা যায়, একটু পরে আপনি বুঝতে পারেন যে না আসলে ও মরেনি, এটা অভিনয় ছিল। সো ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে সবচেয়ে বেশি অন্যরকম যে জায়গাটা আমাদের। আপনাদের কাছ থেকে আরো এই জন্য ঘটনা চাই এবং ঘটনা পাঠান। আপনারা ঘটনা পাঠাতে হলে আমাদের অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm। আপনারা জানেন সবাই। তারপরে আবার একবার মনে করিয়ে দিলাম আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে বলে দিই, অনেক শাহরিয়ার এখানে লিখেছেন আমাদের এখানে লিখেছেন রহমান ভুঁইয়া, MD রহমান ভুঁইয়া, SK মিনহাজ উদ্দিন, অভিজিৎ বণিক, পৃথিবী, সুমন আল মামুন। আচ্ছা, পৃথিবীর নাম আসলো মাসুমের খুব প্রিয় ফ্রেন্ড। আচ্ছা, নো মোর লাইস, এছাড়া লামিয়া আমাদের এখানে আসলেন, ফিউচার কিং আকাশ আমাদের এখানে আসলেন, রফিকুল ইসলাম রাফি আমাদের এখানে আসলেন, আমাদের এখানে আছেন আমাদের সাথে। এবং আমাদের এখানে রয়েছেন তানভীর সহ, হিমেল সহ আরো অনেকে। এবং আপনারাও এসে জয়েন করতে পারেন আমাদের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তীদের কাছে। আপনার নাম প্লিজ একটু বলবেন, তারপর আপনি একটু জানাবেন আমাকে যে আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি সবুজ, ডেফিনেটলি পড়ছি CSE। আমি সেই যাত্রাবাড়ি থেকে। শুনি আপনার ঘটনা। ঘটনাটা ভাই 2010-এ। তখন ভাই আমি SSC দিয়েছি, রেজাল্ট বাকি ছিল। তো আমার একটা ফ্রেন্ড ছিল অনেক নাম, তো ওর গ্রামের বাড়ি হচ্ছে নরসিংদী। তো ওকে আমি বলেছিলাম যে তোর গ্রামের বাড়িতে যাব। তো হঠাৎ একদিন বিকালে ও আমার আম্মুর নাম্বার ফোন দিয়ে আমাকে চায়। তো যখন ও আমাকে চাইলো তখন বললো যে আমার তো নানি মারা গেছে, আমি এখন যাব, আমার একা একা ভালো লাগছে না, তুই আমার সাথে চল। আমি বললাম ওকে ঠিক আছে। বাসায় আর মানে মারা যাওয়ার ব্যাপারটা বলি না, এমনি বলছিলাম ফ্রেন্ডের সাথে যাচ্ছি। তো ঢাকা মেডিকেল গেলাম, সেখান থেকে সব প্রসিডিউর করতে করতে প্রায় তখন রাতে 10টা বেজে গেছে। তো এখান থেকে একটা অ্যাম্বুলেন্স ঠিক করো, লাশের গাড়ি। তো সেটা নিয়ে আমরা বাসায় এই যে মারা গেছে এটা না বলার কোনো কারণ কি ছিল? এটা বলে হয়তো যেতে দিত না। তাই? আচ্ছা, ওকে। তারপরে শুনি। তখন তো মাত্র মানে SSC পাস করেছে, পরীক্ষা দিয়েছে। তো তারপরে যখন আমরা যাত্রাবাড়ি ক্রস করি তখন প্রায় 12টা বেজে গেছে। তো এর মধ্যে ভাই হঠাৎ যখন মানে একটু নিরিবিলি হতে লাগলো রাস্তাটা, তখন ভাই গাড়ি হঠাৎ স্লো হয়ে যাচ্ছিল। তো আমি আর আমার ফ্রেন্ড, আমরা তো বয়স তখন কম ছিল, আমরা মানে খুবই ভয় পাচ্ছিলাম আসলে। আর ফ্রেন্ডের বাবা বলছিল তোমরা ঘুমানোর চেষ্টা করো, আর এটা নিয়ে তোমরা বেশি মাথা ব্যথা করো না, এরকম হয় লাশের গাড়িতে হয়, তোমরা এটা নিয়ে এত নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। যাই হোক ভাইয়া, ঘুম তো আসছিল না, বারবার ভয় পাচ্ছিলাম। তো এরই মধ্যে ফ্রেন্ডের বাবা চিন্তা করলো যে বিকাল থেকে ওরা কিছু খায়নি, তো সে একটা ছোট টঙের দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো একটু দূরে গিয়ে, বললো আসলে চলো। ড্রাইভার আর হেল্পারকে বললো আপনারা থাকেন, আমরা আসছি। তো আমরা যখন গেলাম ভাইয়া, একটু পরে আমরা একটু নাস্তা করতেছি, একটু পরে ড্রাইভার আসলো। ড্রাইভার আসার পরে আমার যে ফ্রেন্ডের বাবা, সে বললো যে আপনি হেল্পারকে একা কেন রেখে আসছেন, কোনো প্রবলেম হইতে পারে, আপনি থাকতেন, আমরা তো আসতেছি, আমরা আসলে আপনি আসতেন। ও বলছে কেন, ওনার সাথে তো মুরাদ ভাই আছে। তো মুরাদ ভাই বলার পরে আমি আমার ফ্রেন্ড কিছুটা বিচলিত হয়ে গেলাম যে মুরাদ ভাইটা কে আসলে, আমরা তো যখন বাড়িতে উঠি তখন তো কাউকে দেখি নাই। তো এর মধ্যে ফ্রেন্ডের বাবা হঠাৎ করে কিছু একটা গেস করে তিনি বললেন তোমরা চুপ থাকো, এই তুমি গাড়িতে চলো। গাড়ি যাবে, হেল্পারকে বললো, ড্রাইভার বললো মুরাদ ভাই কোথায়, বললো মুরাদ ভাই তো চলে গেছে। তো তিনি হঠাৎ করে বললেন যে আমাদেরকে সাইডে নিয়ে বললেন, ড্রাইভারের সঙ্গে বললেন না যে এখন কোনো কোশ্চেন করবা না, তোমাদেরকে যা বলার আমি পরে বলতেছি। ড্রাইভারকে বললো যে তিনি কিছু নাস্তা নেই, ড্রাইভারকে বললেন আপনি এগুলি খান আর সোজা গাড়ি চালাবেন। তো একটু পরে ভাইয়া ড্রাইভার একটু পরে গাড়ি থামাতে লাগলো রাস্তার ভিতরে। ফ্রেন্ডের বাবা বলে কেন আপনি গাড়ি থামালেন, বলে মুরাদ ভাই আমাকে ইশারা দিয়েছে গাড়ি থামানোর জন্য। তো যাই হোক, কয়েকবার গাড়ি থামানো,
তারপরে ফ্রেন্ড বাবা বললেন মুরাদ চলে গেছে, এটা অন্য কিছু, তুমি সোজা গাড়ি টানো, তুমি অন্য কোনো দিকে তাকাবা না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক দেরি হয়ে যাবে। যাই হোক তারপর রাস্তায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলো, তারপর আমরা পৌঁছালাম। পৌঁছানোর পরে সেখানে ফজরের পরে দাফন টাফন দিয়ে আমরা সকালবেলা যখন ব্যাক করছিলাম, তখন যখন গাড়ি ঢাকার ভিতরে ঢুকলো, তখন ফ্রেন্ডের বাবা বললেন, তখন ড্রাইভারও জিজ্ঞেস করছিল বারবার যে আসলে আঙ্কেল কি হয়েছিল। আমরা এটা আমাদেরও প্রশ্ন, কি হয়েছিল আসলে, কি ঘটনা হচ্ছিল যে তার যে ছোট মামা ছিল, সে আরো 2-3 বছর আগে 2007-8 দিকে সে এই রোডটাতে বাইক অ্যাক্সিডেন্টে তার মারা গিয়েছিল, এবং তার মাই মারা গেছিল হাসপাতালে। তো ফ্রেন্ডের বাবা বলছে হয়তো রাস্তায় কোন একটা বিপদ হতে আমাদের জন্য, সে হয়তো সেভ করার জন্য আমাদের সাথে ছিল, কিংবা অন্য কোনো কারণে থাকতে পারে, সেটা আসলে আমি বলতে পারছি না। এর জন্য আসলে আমি চাইতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে পৌঁছানোর জন্য, এটাকে আমি ইগনোর করতে চাইছি। এটাই সেটা ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসছে। আরো একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি আমাদের আজকের লাস্ট অতিথি। কিন্তু তার কাছে যাওয়ার আগে আমরা একটা ছোট বিরতি নিয়েছি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. Tonight comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:39 শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 8.2 FM। আমি রাস্তা লক্ষ্যের সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আমাদের আজকের শেষ অতিথিও আমাদের সঙ্গে রয়েছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি বলবেন যে প্লিজ আপনি কোথা থেকে এসেছেন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমি এসেছি ধানমন্ডি শুক্রাবাদ থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার আব্বুর মুখ থেকে শোনা। এটা 80 দশকের একটা ঘটনা। আমার হোম ডিস্ট্রিক্ট জয়পুরহাট, ওখানকারই একটা ঘটনা। আমার আব্বু একদিন তার চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে আমাদের উপজেলা শহর কালাই উপজেলা, সেখানে একটা সিনেমা হল রয়েছে, সেখানে একটি সিনেমা দেখতে আর কি যাই রাতের বেলা। তারপর সিনেমা যখন আর কি শেষ হয় মুভিটা, তখন অলমোস্ট প্রায় রাত 12টা বেজে যায়। তখন তারা বের হয়ে আমাদের এলাকার লোকজনকে খুঁজছিল যে কারোর সঙ্গে যাওয়া যায় নাকি। সেরকম মানে তারা কাউকে না পেয়ে তারা দুজনে আর কি রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। তারপর তারা কিছু দূর হাঁটার পর তারা ভাবলো যে মেইন রোড ধরে হাঁটলে অনেক বাসায় পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। তাই তারা চিন্তা করলো যে ফসলের মাঠ আছে, সেখান থেকে গেলে বাড়িতে আর কি দ্রুত পৌঁছাতে পারবে। তাই তারা সেভাবে মানে ফসলের মাঠ দিয়ে যাওয়ার জন্য ফসলের মাঠে নেমে পড়লো। যখন তারা ফসলের মাঠে নেমে পড়লো, তখন তারা একটা জিনিস নোটিস করলো যে মনে হচ্ছিল দূরে অনেক মানুষ একসঙ্গে কান্না করলে যেরকম একটা শব্দ হয়, সেরকম একটা মানে আওয়াজ ভেসে আসছিল। তারপর তারা আর কি ভাবলো যে হয়তো পাশের গ্রামে কেউ মারা গেছে, আমরা একটু দ্রুত হাঁটি, দেখি কে মারা গেল। তারপর তারা যখন আর কি যতই মানে আমাদের গ্রামের কাছাকাছি চলে আসে, তখন আর কি কান্নার আওয়াজটা আরো মানে কাছে মানে আসে। তখন তারা ভাবলো যে আমাদের গ্রামে হয়তো কেউ মারা গেছে, আমাদের গ্রামটা আর কি প্রথম ছিল মাঠ পেরিয়ে। তখন তারা আর কি আরো দ্রুত হাঁটলো। একসময় তারা আর কি মনে করলো মানে দেখলো মানে নোটিস করলো যে কান্নার আওয়াজগুলো মানে অনেক লোকজনের মানে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল, সেটা না, একজন মানে কান্না করছিল যে খুব করুণ সুরে একজন কে জানি মানে কান্না করতেছিল। তখন আর কি তারা আরো একটু মানে আমাদের গ্রামের কাছাকাছি যখন চলে আসলো, তখন তারা দূর থেকে একটা জিনিস লক্ষ্য করলো যে একটা মেয়ে মানুষের মতো অবয়ব, শাড়ি পরা, অনেক লম্বা ছিল আর কি, তার চুলগুলা খোলা ছিল, হালকা বাতাসে তার শাড়ির আঁচলটা অনেক দূর পর্যন্ত মানে উঠতেছিল। এই জিনিসটা দেখে তারা দুজনে মানে প্রচুর ভয় পেল। ভয় পাওয়ার পর তারা আর কি মানে যা সুরা মুখে আসে সেটা আর কি পরে তারা ভাবলো যে মানে আমাদের গ্রামে পৌঁছাতে হবে যেভাবে হোক, কারণ পিছনে মানে ব্যাক করার কোনো ওয়ে ছিল না। তাই তারা কি দুজন মিলে মানে আমার আব্বু আর আমার চাচা দুজন মিলেই আর কি মানে মহিলাটার মানে পাশ দিয়ে আর কি দৌড়ে মানে প্রায় মিনিট খানিক দৌড়ানোর পর আমাদের একটা মানে পারিবারিক একটা কবরস্থান ছিল, যেখানে একটা পুকুরও ছিল, সে পুকুর পাড়ে মানে গেল আর কি। তারপর যখন তারা গেল, তখন তার পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেলো যে তোরা আজকে নিজের জায়গায় গেছিস বলে বেঁচে গেলি। তারপর আর কি মানে আমার আব্বা আর আমার চাচা দ্রুত মানে বাড়িতে আর কি চলে যায়। এই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকে
এসএমএস পাঠাচ্ছেন আমাদেরকে সামির কুমার এসএমএস করেছেন উত্তরা থেকে, এবং তিনি বলছেন যে তার কাছে বেশ ভয় লাগছে। ড্রিমলেস বয় মোহাম্মদ সিং থেকে আমাদের এসএমএস করেছেন, তার কাছে অবশ্য ভয় লাগছে না। আকাশ আমাদের এসএমএস করেছেন, তার কাছে অবশ্য কুল লাগছে। এছাড়াও নুসরাত আমাদের সাথে এসএমএস করেছেন এবং তিনি এবং তার বোন রিভা তারা দুজন একসাথে শুনছেন এবং তারা খুব ভয় পাচ্ছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন এমডি জাহিদ এবং সাতক্ষীরা থেকে, তিনি লিখেছেন যে স্টোরিগুলো অসম। রাকিব আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি লিখেছেন নরসিংদী থেকে যে থার্ড স্টোরিটা ভালো ছিল এবং আমাদেরকে